আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তার সাথে আমার ফেসবুকে পরিচয়। সেইভাবে কখনো কথা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। আমার স্কুলের পাশে তার স্কুল ছিল, পাশাপাশি স্কুল হওয়া সত্ত্বেও সামনাসামনি কখনো দেখা হয়নি। যখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মেডিকেল অ্যাডমিশন দিলাম, এমবিবিএস এ যখন হলো না, ডেন্টালের পরীক্ষা দিলাম। তারপর ডেন্টালে যখন আমার হলো তখন কিছু ফ্রি টাইম ছিল 2 মাস মতো, তখন তার সাথে আমার আবার পুনরায় যোগাযোগ হয়। সেই করে এই সুবাদে দুজনের মধ্যে কথাবার্তা হয়, আমিও কথাবার্তা বলি, ভালো লাগে। এই কথাবার্তা থেকেই কখন আস্তে আস্তে আমরা দুজন ভালো বন্ধু হয়ে যাই। পরে যখন আমি মেডিকেলে 2017 সালে যাই, তখন তার সাথে হালকা পাতলা দেখা সাক্ষাৎ, কথাবার্তা, এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। কখনো এমন সম্পর্ক আমাদের হয়নি যেটা আমি নর্মাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আমার কিছুই ছিল না, আমরা বন্ধু বেশি ছিলাম। কখনো এমনও হয়নি যে রেস্টুরেন্টে গিয়েছি, ও বিল পে করছে, আমি আমারটা পে করেছি, ও ওরটা পে করেছে। আমরা দুজন, এমন সময় দেখা গেছে যে দুজন টাকা নাই কারো কাছে, হয়তো বা আমার কাছে নাই, ওর কাছে নাই, দুজন মিলে বেলি রোডে হাঁটছি, গল্প করতেছি, ঘুরতেছি। কখনো টাকাটা আমাদের সম্পর্কের মাঝখানে প্রথম থেকেই ছিল না। এটা মেইন আর কি, আমার সম্পর্কের মূল যেটা ছিল, যে টাকাটাকে আমি কখনো প্রায়োরিটি দেই নাই, না ও দিয়েছে না আমি। স্পেশালি অনেক মেয়েরা আছে টাকাটাকে প্রায়োরিটি দেয়, কিন্তু আমি কখনো প্রায়োরিটি দেই নাই। তারপরে এইসব গড়াতে গড়াতে আমার ফ্যামিলি, বেসিক্যালি আমি অনেক সমাজে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমার বাবা একটা ভালো জায়গায় আছেন, মা আমার হাউস ওয়াইফ, আমি বড়, আমার 2টা ছোট ভাই বোন আছে। আমাদের যে ফ্যামিলি, আমরা আসলে অনেক কনজারভেটিভ ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে মেয়েদের বাহিরে কোনো ছেলে ফ্রেন্ড থাকবে এসব অ্যালাউ না। যদিও আমি অতটা ধার্মিক না, দেখতেও মনে হচ্ছে না, কিন্তু আসলে আমাদের ফ্যামিলিটা এরকমই। আমার মা অনেক কনজারভেটিভ মাইন্ডের, বাবাও সেম তাই। আমাদের ফ্যামিলিতে লাভ ম্যারেজ নামক জিনিসটা নাই। আর যারাই লাভ ম্যারেজ করেছে কম বেশি পস্তাইছে, যার কারণে পরে আর এই লাভ ম্যারেজের জিনিসটা আর ফ্যামিলিতে গড়ায় নাই। আর যখন যারাই লাভ ম্যারেজ করে তাদেরকে ফ্যামিলি থেকে সম্পূর্ণ পরিমাণভাবে বয়কট করে দেওয়া হয়, ইভেন প্লাস জায়গা জমি সবকিছু থেকে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হয়। এটা হলো আমার ফ্যামিলির আর কি থিওরি। বাট এই থিওরিটাকে আসলে আমি মনে হয় ব্রেকডাউন করে ফেলেছি, লাভ থেকে লাভ ম্যারেজ পর্যায়ে নিয়ে যেয়ে আর কি। তো তার সাথে আমার 2017 সালের সম্পর্ক ভালো চলছিল। 2018 সালের শেষের দিকে ও বিজনেসম্যান ফ্যামিলি থেকে বিলং করে, রানিং স্টুডেন্ট ছিল প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে। ও বাবা আমার একমাত্র ছেলে, ছোট একটা বোন আছে। ওদের সবকিছু ভালো ছিল। হঠাৎ করে ওর বাবার বিজনেস অনেক ফল ডাউন করে, একদম রাতারাতি ওদের সবকিছু ব্যাংকরাপ্ট হয়ে যায়, আর ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন ও আমাকে বললো যে আমি তো তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, কারণ আমার কাছে এখন এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই যে আমি তোমাকে চালাইতে পারবো। তখন আমি বললাম যে ওটা তো সময় আছে, দেরি হবে, আপাতত দেখা যাক না কি করা যায়। বলে তুমি বুঝতেছো না, বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন, টাকা ছাড়া কিন্তু এক পাও নড়া যাবে না। আমি বললাম দেখা যাক, আমি সব ব্যবস্থা করে ফেলবো, তুমি শুধু আমার পাশে থাকো। তো এই বলে সম্পর্ক আরো মজবুত হয়ে যায়। তারপরে আমার ফ্যামিলি থেকে 2018 সাল থেকে ছেলে দেখা শুরু হয়ে গেছিল ফ্যামিলিগত ভাবে। যখন আমি এটা নিয়ে প্রোটেস্ট করি যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, তখন আমার মা আমার কলেজে যাওয়া বন্ধ করে দেয়, আমাকে পড়াশোনা অফ করে দেয়, মেডিকেল যেহেতু। পড়াশোনা অফ করে দেওয়ার পর বাসায় আমি পরীক্ষা মিস করি, আমার সবকিছু বন্ধ করে দেওয়া হয়, যে কারণ আমি বিয়ে করতে রাজি না। আমার বাবা এটার এগেনস্টে কখনো কোনো কিছু বলেনি, প্রোটেস্ট করেনি, কারণ সবসময় বাবা এটাই বলছে তুমি মেয়ে, তোমাকে তোমার মার সাথে অ্যাডজাস্ট করে চলতেই হবে, এখানে আমার কিছু করার নাই। কিন্তু আসলে কি আমি মেয়ে বলে এরকম, বা সবার ফ্যামিলি এরকম আমার জানা নাই, হয়তো বা ডিফারেন্ট, অনেকের ফ্যামিলি অনেক রকম হতে পারে, কিন্তু আমার ফ্যামিলি এমনই। আসলে নিজের ফ্যামিলির ব্যাপারে বললে অনেকে বলে যে হয়তো মেয়েটাই খারাপ, যার কারণে সে তার ফ্যামিলির ব্যাপারে বলছে। খারাপ ভালো সিচুয়েশন ডিপেন্ড করে আমার কাছে মনে হয়। আমার ফ্যামিলি সিচুয়েশন দেখে হয়তো বা তারা রাইট, আমার সিচুয়েশন থেকে আমি রাইট, কারণ তাদের যুগ আমার যুগের মধ্যে অনেক পার্থক্য। এখন ওই যুগের হিসাবে এই যুগে চলাটাও কঠিন আমার জন্য ছিল। পরে আম্মু ছেলে দেখা শুরু করে, তার ফার্স্ট চয়েস ছিল বিসিএস ক্যাডার। আমি ডাক্তার মেয়ে, অবশ্যই আমার মেয়ের জামাই হতে হবে বিসিএস ক্যাডার, সেটা যে ডিপার্টমেন্টেরই হোক না কেন। তো বিসিএস ক্যাডার ম্যাক্সিমাম ছেলেরাই হয় কি, তারা জব হোল্ডার মেয়েদেরকে চায় কম, তারা চায় ঘরোয়া হাউস ওয়াইফ। এই জন্য আমি অনেক ছেলের দ্বারা রিজেকশনও হ্যান্ডেল করতে হয়েছে, আসলে কেউই রাজি হয়নি।
আমারও ফার্স্ট চয়েস ছিল যে আমি ফ্যামিলির কথা মতোই বিয়ে করব, কখনো ফ্যামিলি এগেনস্টে যাব না। কারণ হচ্ছে বাবা মা এত বছর ধরে লালন পালন করছে, তাদেরকে কষ্ট দিয়ে আমি হয়তোবা জীবনে কখনো সুখী হতে পারবো না, এরকম আমারও মতামত ছিল। কিন্তু আসলে পরিবেশ প্রেক্ষাপটে এই ব্যাপারটা আমি আগাইতে পারিনি। পরে অনেক ছেলে আসে যায়, রাজি হয় না কেউই আমাকে বিয়ে করতে। কারো কাছে আমার প্রফেশন ভালো লাগে না, কারো কাছে আমার বাবার প্রফেশন ভালো, কেউ তো বলছে মেয়ে তো দেখতে অনেক কালো। যদিও শ্যাম বর্ণের মেয়ে মনে হয় বাংলাদেশে কালোই বলা চলে, ফর্সা ছিলাম না তো তাই হয়তো বা কালোই বলেছে অনেকে। অনেক ছেলের বাবা এসে তো চুল দেখলো, কেউ বললো হাঁটো, কেউ কথা বলো। একটা নিজেকে মনে হচ্ছিল কি আমি একটা কাঠ পুতুল, যে যাকে যেভাবে নাচতে বলবো ওভাবে নাচতে হবে। আর আমি যদি ওখানে কোনো কিছু বলতে যাই তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমার জীবনযাপন করাও বন্ধ হয়ে যাবে। তো আমি ব্যাপারটা পুরাই আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসেছিলাম, যে আসলে বিয়ে জিনিসটা তো আল্লাহর হাতে, জোড়ায় জোড়ায় সে লিখে রেখে যার সাথে যা লেখা আছে হয়ে যাবে, এই আশায় চুপচাপ বসেছিলাম। পরে একদিন হঠাৎ করে যখন ঈদে আমার দেশের বাড়িতে যাই, আমার ভাবি চাচাতো ভাই প্রপোজাল আসে। সে মেরিন ইঞ্জিনিয়ার ছিল, সে দেখতেও অনেক হ্যান্ডসাম ছিল, ভালো ছিল সব দিক দিয়ে। বাট তার সাথে যখন আমি কথা বলি আমার কাছে তার ব্যাপারটা ভালো মনে হয়নি, তাকে ভালো মনে হয়নি। কারণ সে বলছে যে কিছু কথায় মানুষকে আসলে জাজ করা যায় না, অনেকেই বলে, কিন্তু আমি জানি না, আমি খুব তাড়াতাড়ি জাজ করে ফেলেছি আর আই ওয়াজ রাইট, যে আসলে সে ভালো ছিল না। সে বলছে যে বিয়ে করার পর আসলে আপনি কি জব কন্টিনিউ করতে চান? আমি বললাম যে মেডিকেল পড়েছি, এত কষ্ট করে বাবা মা পড়াইলো, তাও প্রাইভেটে টাকা খরচ করে, জব না করলে ব্যাপারটা বৃথা চলে যাবে না? বলে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরাই আছে তাদের ওয়াইফরা গভর্নমেন্ট থেকে বের হয়েছে, কিন্তু তারপর তারা জব করছে না। তখন ফার্স্ট কথায় আমার যখন গভর্নমেন্ট আর প্রাইভেট ব্যাপারটা চলে আসছিল, আমার কাছে নিজেকে ছোট ফিল হলো যে আসলে আমি কি প্রাইভেটে পড়ে ভুল করছি নাকি, আমার কি ভুল হলো। তারপর সে বলছে যে বিয়ে করার পর তো আমার ফ্রিডম লাইফটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম কেন? বলে না বউ কি আর এটা করতে দিবে ওটা করতে। তখন আমি চিন্তা করলাম ফ্রিডম লাইফ তো মেয়েদের নষ্ট হয়, ছেলেদের কেন হবে? এই তার 2-3টা কথাই আমার কাছে ভালো লাগেনি। কারণ আমি যে এরকম মানুষ চাচ্ছিলাম, আমি না, প্রতিটা মেয়ে হয়তো এমন মানুষ চাই যে মানুষটা তাকে সাপোর্ট করবে, সম্মান করবে, সে যে জায়গা থেকে বিলং করুক। বাট তার মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পাইনি, কেন জানি আমার ফিল হয়নি। তখন আমি বাসায় এসে বলি যে না, আমি ছেলেকে বিয়ে করতে পারবো না, বা আমি রাজি না এটাতে। এটা শুনে আমার বাবা মা আমার উপর প্রচুর ক্ষুব্ধ হয়ে যায়, আমার ভাই ক্ষুব্ধ হয়ে যায়। আর এটা নিয়ে এক প্রকার আমাদের বাসায় আমার সাথে হাতাহাতি হয়ে যায়, আমার বাবার মার ভাইয়ের এক প্রকার হাতাহাতি হয়ে যায়। তারপরে আমি আর কিছু বলি না। তখন ও ফোন দিল, তখন আমি কান্না করে বললাম জানো এরকম একটা ছেলে আসছে, ভালো লাগেনি, তারপরেও বলছে বিয়ে করার কথা। বলতেছে যে তাহলে কি করার, আমি কি করব বলো। তখন আমি বললাম যে তুমি যদি বিয়ে করতে চাও করতে পারো, কিন্তু আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই তুমি হ্যাপি থাকো। তখন আমি বললাম যে আমি হ্যাপি থাকবো ঠিক আছে, কিন্তু আমার তো হ্যাপি থাকার মতো আর ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে না, তারা যেটা বলবে সেটাই করতে হবে আমার। তা আনফরচুনেটলি ছেলে আমার কথাবার্তা টোনটা তার কাছে ভালো লাগেনি, যার কারণে সে আমাকে রিজেক্ট করে দেয়। পরে আমি আমার বিয়ের ব্যাপারটা স্থগিত রয়ে যায় কিছুদিনের জন্য। তখন হঠাৎ করে 2 মাস পর জানতে পারি যে ছেলেটা একটা মেয়ের সাথে বিয়ে হয়ে গিয়েছে, আর সেই মেয়েটাকে সে হানিমুনে নিয়ে যে ফিজিক্যালি টর্চার করেছে, যার কারণে মেয়ের ফ্যামিলি ইমিডিয়েটলি তার সাথে ডিভোর্স নেওয়া আছে। পরে ফ্যামিলিগত যেহেতু ছিল না, এই জন্য আমরা নিউজটা জানতে পারি। পরে আমি আমার মাকে বলছিলাম যে আম্মু যদি এরকম আমার সাথে হতো, উনি করতো, তাহলে কি আমি ডিভোর্স নিতে পারতাম? বলে কি না, ডিভোর্স কেন, আমাদের ফ্যামিলিতে ডিভোর্স নাই, এসব কি বলো। আর ছেলে মানুষরা এরকম একটু হালকা পাতলা করে বইয়ের সাথে, এটা নিয়ে ডিভোর্স নেওয়ার তো কিছু নাই, তোমার বাবার সাথে আমরা ম্যানেজ করে চলছি না, তোমার চলতে কি সমস্যা। তখন আমার আমি এতটা বেশি ভেঙে পড়ছি যে আমি আসলে যে শেল্টারটা চাচ্ছি, যে অল টাইম কেউ আমাকে প্রোটেক্ট করবে, সেটা হয় বাবা মা থেকে প্রতিটা মেয়ে চায়, তারপরে তো অবশ্যই হাজবেন্ড ফ্রেন্ড এই ব্যাপারটা আসে। বাবা মা আমাকে প্রোটেকশনটা দিতে রাজি না। কালকে যদি তাদের কথা মতো আমি বিয়ে করে একটা ছেলে আমাকে মার ধর যা মন চাই করে, তারা তো আমাকে ডিভোর্সও নিতে দিবে না, আমাকে ফেরতও আসতে দিবে না। আমি নিজের পায়েও দাঁড়াইনি, তখন আমাকে সেম যুদ্ধটাই করতে হবে। যদি আমি আমার নিজের পছন্দের মানুষকে বিয়ে করি তাহলে আমাকে সেম যুদ্ধটাই করতে হবে। তাই আমি তখন বেছে নিয়েছি যে না, আমার নিজের পছন্দের মানুষকে বিয়ে করাটাই মনে হয় ভালো। অ্যাটলিস্ট যদি মরেও যাই, দুঃখটা তো পাবো না যে আরেকজনের জন্য নিজের জীবনটা নষ্ট হলো, নিজেই নিজের জীবন নষ্ট করছি, কাউকে ব্লেম করতে পারবো না। এই জন্য তখন আমি সাথে সাথে ওকে ফোন দেই, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? তখন ও আকাশ থেকে পড়ে, বিয়ে এখন কি বলতিস, আমি তো কিচ্ছু করি না, আমি তো বেকার, বিয়ে কিভাবে করব? আমি বলছি যে যদি বেকার হও, বিয়ে করতে না চাও, সমস্যা নাই, আমি তাহলে অন্য কাউকে বিয়ে করে নিব, তুমি রাজি থাকলে তাহলে তোমাকে বিয়ে করব, বাকিটা কি হবে না হবে দেখা যাবে।
ঠিক 20 মিনিট পর বলে কি, চিন্তা করে আমি ফোন দিচ্ছি তোমাকে। 20 মিনিট পর আমাকে ফোন দিয়ে বলে কি, আমি তোমাকে বিয়ে করব, যত যাই হোক যা হবে দেখা যাবে, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো পরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো, চিন্তা ভাবনা নাও। পরে তখন আমাদের বিয়েটা, তখন ও বলে যে হ্যাঁ নিবো ব্যবস্থা, তুমি তারপর আরেকবার ভাবো, কারণ এটা তোমার লাইফের অনেক বড় একটা ডিসিশন, আর তুমি কি আসলে এটা চাচ্ছ করতে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছুদিন চিন্তা করি। এই চিন্তার মাঝখানে হঠাৎ করে আমার আব্বু স্ট্রোক করে, যার কারণে আমার ফ্যামিলি থেকে তখন ইমিডিয়েটলি প্রেশার আসে যে এখন তারা যাকে আনবে, এই আমাকে যে একটা গরু হিসাবে পালছিল এতদিন, যে একটা ভালো দামে উচ্চ দামে তাকে বেচা যাবে নিজের মন মতো, ঠিক ব্যাপারটা তাই। একটা বিশেষ ক্যাডারও তারা অনেকটা পেয়ে গিয়েছিল। ওই মুহূর্তে তারা আমাকে বিয়ে দিবে, আমার বাবা অসুস্থ, সেই মুহূর্তে ছেলে পক্ষকে আনা হয়েছে, বাসায় দেখানো হচ্ছে আমাকে। আমি ওই সিচুয়েশনে কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। আমার বাবাকে দেখবো না আমি এই বিয়েটা করেই ফেলবো, নাকি আমি যাকে ভালোবাসি বা আমি যেটা মনে করছি আমার জীবনের জন্য ঠিক, আমি সেখানে চলে যাব। আর আমাদের ইসলামিক ভাবে মেয়েদের তো বৈধতা আছে, তার বিয়ের সম্পূর্ণ পরিমাণ সে তার নিজের মতামত অনুসারে নিতে পারে। তাহলে আমাকে কেন এই মতামতটা নেওয়ার পারমিশন দিচ্ছে না আমার ফ্যামিলি, এটাও আমি বুঝলাম না। কারণ বলে তো ধার্মিক আমরা, এটা ইসলামে নাই, ওটা ইসলামে নাই, তাহলে এই জিনিসটাও তো ইসলামে নাই যে মেয়ের মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সেখানে আমার মতামত মোটেও ছিল না। তখন আমি ওকে বলি যে তুমি এখনই বিয়ের ব্যবস্থা করো। তো বলে চলো কাজী অফিসে যাই। আমি বললাম কাজী অফিসে যাওয়া যাবে না, ওই কাগজটা আমাদের বাংলাদেশের অনেকেই জানে না, কাজী অফিসে বিয়ে করলে কাগজটা টিকে না তেমন একটা। আপনি যদি কোর্ট ম্যারেজ করেন তাহলে আপনার বাংলাদেশের সরকারের খাতায় আপনার একটা ম্যারেজ রেজিস্ট্রেশন যেটা বলে হয়ে যায়, যেটা কাজী অফিস থেকে হতে অনেক সময় লাগে, অনেক সময় হয়ও না, ফেক কাজীও থাকে। যার কারণে আমি কাজী অফিস বাদ দিয়ে ওকে বললাম চলো কোর্ট ম্যারেজ করি, তুমি উকিল ঠিক করো, কি লাগবে না লাগবে আমি সব বলেছিলাম। আমার নিজস্ব ভোটার আইডি কার্ড তুলি, যাই স্কুলের সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, তারপরে আমার মেডিকেলের অ্যাডমিট কার্ড, সবকিছু আমি নিয়ে যাই। আমার ফ্রেন্ড ছিল একটা ক্লোজ ফ্রেন্ড, আমার মেডিকেলের মেয়ে ফ্রেন্ড, ও কখনো চায়নি যে আমি ছেলেকে বিয়ে করি, কারণ আলটিমেটলি ছেলে তো বেকার, ফ্যামিলি ডাউন হয়ে গেছে, আমার না খেয়ে মরতে হবে। তো ও কখনো এটাতে সাপোর্ট করে নাই, যার কারণে, কারণ সবসময় আমার ভালো চাইছে, আর ও যদি জানতো আমার ফ্যামিলিকে যে ইমিডিয়েটলি বলে দিবে, যার কারণে আমার ওকেও বলা পসিবল হয়নি। তো সবাইকে না জানায়, ফ্রেন্ডস ফ্যামিলি কাউকে না জানায়, ওর কিছু ফ্রেন্ডকে নিয়ে আমি কোর্টে চলে যাই। কোর্টে যে জুলাই মাসের, সেটা 19 সালে 17 তারিখে, আমার বাবা তখন হসপিটালে, আমি চলে যাই কোর্টে যে ওকে বিয়ে করি। বিয়ে করার পর ওখানে কোর্টে উকিল বলে যে আপনি এখন মেয়েকে নিয়ে চলে যান না, পালায়, কারণ যদি যান তাহলে এই বিয়েটা এখনই খালিজ হয়ে যেতে পারে। কারণ কোর্ট তখনই একটা ম্যারেজ সার্টিফিকেট দেয় যখন দেখে যে স্বামী স্ত্রী 6 মাস সংসার করছে, মানে 6 মাস তাদের বিয়েটা টিকে আছে। এর মাঝখানে যদি কেউ কোনো কিছু আপিল করে ইমিডিয়েটলি বিয়েটা খালিজ হয়ে যাবে। যার কারণে আমার ফ্যামিলিকে আমার তখন জানানো হয় না। আমার বাবা হসপিটালে ছিল, ওই পক্ষে আমার পক্ষে তখন সম্ভব ছিল না তাদেরকে এই সত্যিটা বলার জন্য। পরে আমি বাসায় চলে যাই, আমার মতো ওর বাসায় চলে যায়। দুজন যেমন প্রেম ছিল না আগে, এখন মনে হয় আরো প্রেমটা গভীর হয়ে গেছে, আরো সময় কাটানো, আরো দুজন দুজনকে ভালো লাগা, ভালোবাসা সবকিছুই ছিল নর্মাল। তারপর আমার বাবাও সুস্থ হয়ে ওঠে, সবকিছু আমি যখন ঠিকঠাক চলছিল, তখন হুট করে জানুয়ারি মাসে ও বলা শুরু করে যে আমি আর এইভাবে থাকতে পারতেছি না, তোমাকে আমার বাসায় চলে আসতে হবে। আমার যেটা প্ল্যান ছিল না, আমার ছিল ইচ্ছা ছিল যে ও যেহেতু স্টুডেন্ট, ও নিজে স্টাবলিশড হোক, আমি ওইদিকে স্টাবলিশড হই, তো পরে ফ্যামিলিকে জানাইলে অবশ্যই একটা ব্যবস্থা হবে। কিন্তু ওই পর্যায় পর্যন্ত আমি যেতে পারিনি। আমি তখন মেডিকেলে সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে উঠি জানুয়ারি মাসে 2020 সালে 11 তারিখে। আমি ওর সাথে ওর বাসায় চলে যাই। ওর বাসার ওর ফ্যামিলি কম বেশি আগে থেকেই জানতো আমাদের রিলেশন আছে, কিন্তু বিয়ে করছি এটা জানে না। ওর ফ্যামিলি এটাই জানে যে যেদিন আমি গিয়েছি ওই দিনই আমাদের বিয়ে হয়ে ও ডাইরেক্ট নিয়ে গেছে। 6 মাস যেভাবে ছিলাম আমি, এটা ওর ফ্যামিলি জানে না, আমার ফ্যামিলি জানতো। পরে আমি ওর বাসায়, ও তখন আমাকে বলা শুরু করে যে আমাকে কন্টিনিউয়াসলি সে কনভিন্স করতে চাচ্ছে যে সে মারা যাবে, সে নাকি বাঁচবে না, সে সংসার করে মারা যেতে চাই, যেটা পুরাই বাংলা সিনেমার আমার কাছে থার্ড ক্লাস একটা ডায়লগ মনে হয়েছিল। আমি বলছিলাম যে এরকম থার্ড ক্লাস ডায়লগ দিও না, এটা তো অলরেডি অনেক কিছু হয়ে গেছে, তুমি বুঝতেছো আমি কি করব এখন, কিভাবে সংসার চলবে। বলে আমি রিক্সা চালাবো, চার দোকানে চা বেচবো, আমি দিন মজুরি করব, যা বলবা তুমি সব করব, কিন্তু আমি তোমাকে আমার পাশে চাই প্রতিটা মুহূর্তের জন্য। আমি মানে বয়ফ্রেন্ড হলে হয়তো বা কথাটা অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু আমি ছোটবেলা থেকে মনে হয় একটু বেশি স্বামী ভক্ত মেয়ে,
স্বামীর কোনো কথা আমি কখনো ফালাইতে পারিনি যেহেতু। আর ওকে তো আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি, এতটা বেশি যে আমি ওটা কখনো ভাষায়ও বলতে পারবো না যে আমি কতটা ওকে ভালোবাসি, যে আমি একটা এরকম একটা ফ্যামিলির মেয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে পর্যন্ত করে ফেলছি। অনেকটা হয়তো ওর ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে এটা। পরে আমি ওর সাথে কথাবার্তা বলে আমি বলি তাহলে আমি কিছু টিউশনই নেই, আগে নেই, তারপরে তোমার সাথে যাব। তো কিছু টিউশনি শুরু করে দিই আমি। ওখান থেকে আমার প্রায় মান্থলি 20,000 থেকে 25,000 টাকা আসতো। তখন ও বলে যে এটা দিয়ে তোমার প্রাইভেট খরচটা হয়ে যাবে, মানে আমার মেডিকেলের বেতনটা যেটা পার মান্থ 8,000 টাকা। এটা আমাদের মানে যারা আমরা উচ্চ মধ্যবিত্ত আমাদের কাছে এটা ওয়ান টুর ব্যাপার, কিন্তু যাদের অবস্থা এতটা খারাপ, দিন আনে দিন খায়, কোনো মতে বাসা ভাড়া দেয় ঢাকা শহরে, নিম্ন মধ্যবিত্ত যাদেরকে বলে, তাদের জন্য যে কতটা কঠিন পার মান্থ 8,000 টাকা করে দেওয়া, এটা আমি আমার বাস্তব জীবনে যাই শিখছি। তো ওর তো সামর্থ্য নাই আমার ওই খরচ দেওয়া, আমাকেই দিতে হবে। ওই জন্য টিউশনি শুরু করলাম। পরে আস্তে ধীরে সবকিছু গুছাইলাম। বলছিল বাসা থেকে কোনো কিছু না নিয়ে আসতে, আমি তোমাকে যা দিচ্ছি বিয়েতে সেটাই নিয়ে আসবা। বিয়েতে সেরকম কিছুই দেওয়া হয়নি, একটা নাকফুল ছাড়া কিছুই আমি পাইনি। আর আমার ইচ্ছাও ছিল না, ও যা দিয়েছে এটা আমার কাছে সব থেকে অমূল্য ছিল। পরে আমি বাসা থেকে আমার যে বই খাতা নিয়ে আমি ওর বাসায় চলে যাই বেসিকলি। তো যখন আমার বাসায় যাওয়ার পর আমার শাশুড়িদের দেখে অবাক হয়ে গেছে, যে ভাবছি মেয়ে বাসা থেকে অনেক কিছু নিয়ে আসছে। পরে যখন খুলে দেখে মা এ তো দেখি বই, তখন তারা অবাক হয়ে গেছে। আমি বললাম আসলে আমার বই তো আমি কিনতে পারবো না, আর পুরাতন বই ছাড়া আমার চলবেও না, যার কারণে আমি বইগুলা নিয়ে এসেছি। যখন ওর বাসায় যাই, তারপরে আমি বাসায় বসে আম্মুকে ফোন দেই যে আম্মু আমাকে, তখন আমার এখনো মনে আছে আম্মু বলতেছে মিম তুমি আসার সময় কিন্তু তোমার আন্টির জন্য মেডিকেলে একটা ডক্টরের বুকিং দিয়ে এসো। আমি বলতেছি আম্মু আমি তো বিয়ে করে ফেলছি। আম্মু বলে হ্যাঁ কি বিয়ে, কি বলো, কার সাথে, ফাইজলামি করো। আমি বলছি না আম্মু আমি বিয়ে করে ফেলছি, আমি এখন আমার জামাই বাসায় আছি, তুমি যদি আসতে চাও আসো। তখন আম্মুর সাথে সাথে ফোনটা কেটে দেয়, দিয়ে আবার আম্মু ফোন দেয়। ফোন দিয়ে আমার ভাই কথা বলে যে ছেলে কি করে। আমি বললাম এইরকম গ্র্যাজুয়েটেড। তখন আমার এটাও সাহস ছিল না যে ফোনে বলবো যে সে আন্ডার গ্র্যাজুয়েটেড, সে তো প্লাস ফুল বেকার, ফ্যামিলিরও অবস্থা পুরাই ডাউন, যে জায়গা জমি ছিল সব তো ব্যাংক্রাফটেড। এগুলো তো ফোনে আমি কোনোভাবে আমার বলার সাহস হয়নি। পরে বলে যে কই থাকিস কি করিস। তখন আমি বললাম যে এরকম মতিঝিলে আছি, আর তোরা আসতে চাইলে তোরা আসতে পারিস। তখন আব্বু আম্মু আমার ভাই আমার বান্ধবীকে নিয়ে চলে আসে, আমার বোনকে সহ নিয়ে আসে আমার শ্বশুর বাসায়। তারপরে আসার পর আমার আম্মু তো সেই চিল্লা পাল্লা, এলাকার পুরা মানুষজন ডাক দিছে যে আমার মেয়েকে এইভাবে করে নিয়ে আসছে, জোর জবরদস্তি করে আটকায় রাখছে, এই ছেলেকে আমি ছাড়বো না। আমাকে এমনও বলছে যে তোমার এটা চয়েস, ছি এটা কোনো চয়েস হলো। কারণ আসলে আমার আম্মু যেটা পছন্দ করতো বিশেষ করে ছাড়তো কানি আঙ্গুলের পর্যন্ত মনে হয় ও যায় নাই। কারণ একে তো দেখতেও ভালো না, কালো ছিল, আমার থেকেও কালো ছিল। আর আপনার যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়নি, বা আমার অবস্থা অন্যরকম, যার কারণে আমার আম্মুর কোনো দিক দিয়েই তার পছন্দ হয়নি, বা সে ইনস্ট্যান্ট মেনে নেবে এমন ছিল না। তখন আমার আম্মু আব্বুরা ট্রিক্স খাটায় বলে যে একটা কাজ করো, যা হয়েছে হয়েছে, করেই তো ফেলছো বিয়ে, তুমি আমার সাথে চলো মেয়ে বাসায়, আর তুমি থাকো বাবা, তোমরা পড়াশোনা দুজন জায়গা থেকে করো, পরে আমরা একটা সেটেলমেন্ট একটা অনুষ্ঠান করব। তো ও জানতো যে আমাকে নিয়ে যাওয়া মানেই আমাকে আরেক জায়গায় নিয়ে যায় বিয়ে দিয়ে দিবে, আমার এই ম্যারেজ সার্টিফিকেট কোনো কিছুই কাজে দিবে না আমার বাবার পাওয়ারের কাছে, বা এটা ভালো করে জান। যার কারণে ও রাজি হয়নি, বলছে আপনি অনুষ্ঠান করতে চান সমস্যা নাই, আমরা এখানে একটা ব্যবস্থা করব করেন, কিন্তু আমি মিমকে দিব না কোনোভাবে। তখন আমার আম্মু ওকে টাস করে একটা গালের মধ্যে চট দিয়ে বসছে, এত বড় বেয়াদব, তুমি আমার মুখে মুখে তর্ক করো, মা বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে তুমি এটুকু জানো, তোমার বাবা মা এটুকু শিখায়নি। ওর বাবা মা কিছু বলার আগেই আম্মু তো ওর বাবা মাকে অলরেডি ইনসাল্ট, এই বাপ মার ঘরের এই সন্তান, তারা আবার এই সবই করবে, আপনারা কিভাবে প্রশ্রয় দিলেন, একটা কাজ করেন আপনারাও ঘর থেকে বের করে দেন, আমরাও বের করে দিই, ওরা শিক্ষা পাক। তো যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ, ছেলের বাবা মা অবশ্যই ছেলেকে বের করে দিবে না, এটাই স্বাভাবিক। আর যদি যার কারণে ওকেও বের করে দেয়নি, আমাকেও দেয়নি, এক প্রকার ওর বাবা মা আমাদেরকে সাপোর্টই করেছে, কারণ তাদের একমাত্র ছেলে, তার এগেনস্টে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না ওই মুহূর্তে। কিন্তু আমার মা বাবা কোনোভাবে হাল ছাড়বে না, মানবে না, যেভাবে হোক আমাকে নিয়ে যাবে। সেই এক প্রকার তর্কাতর্কি এই সেই
মানুষ ডাকাডাকি। পরে যখন এলাকার মানুষজনের সাথেও তারাও কেউ আমাদের সাপোর্টে ছিল, সবাই কম বেশি, আম্মুকে সাপোর্ট করেনি, যার কারণে ওই রাতে আম্মু চলে যায়। পরের দিন সবাই ওর ফ্রেন্ড সার্কেল বলে যে চল তোরা ঢাকার বাইরে কোথাও পালায়ে যা, তাহলে তাহলে তোদের জন্য ভালো হবে, তোরা 1-2 বছর কোথাও অন্য জায়গায় থেকে আয়। তখন ও বলে যে না, আমি এমন কোনো কিছু করিনি যে পালায় পালায় বেড়াবো, আর তো সম্ভবই না আমার পক্ষে। আর আমি বলি যে আমার পক্ষে সম্ভব না যে আমার মেডিকেল ছেড়ে আমি অন্য কোথাও যাবো, কারণ আমি তখন কল্পনাই করতে পারি না যে আমার পড়াশোনাটার গ্যাপ যাবে কোনোভাবে। যেহেতু আমি এত কষ্ট করতেছি পড়াশোনাটা সবকিছু ঠিক রাখার জন্য, সেটা আমি জানি। আমি দিনে 5টা টিউশনই করতাম, প্রতিটা বাচ্চাকে 2 ঘন্টা করে পড়ানো, তাদের গার্ডিয়ানদের কথা, কেউ টাকা দিতে চায় চায় না, অনেক গার্ডিয়ান তো আমার টাকাও মেরে খাইছে বহুভাবে, আজকে দিব কালকে দিব বলে টাকাই দেয়নি, পরের দিন ফোন দিয়ে বলে মা এসো না। কত কাঁদছি, যেভাবে টাকা মেরে রেখে কি করবে গার্ডিয়ানরা, মানে একটা আরেকটা স্টুডেন্টের টাকা কিভাবে মেরে খেতে পারে। যাই হোক, সে আর হিসাব। পরে আমরা যাই পরের দিন থানায় জিডি করতে, যে আমার লাইফ রিস্ক যাতে না হয়, কারণ ওর মা বাবা অনেক ভয়ে ছিল যে কোনো সময় আম্মু এসে হামলা দিতে পারে, মারধর করতে পারে, ওরা কি করবে। পরে যখন থানায় যাই, ওই এলাকার থানায় যাই, তখন আম্মু আব্বুরাও আসে, তাদের পাওয়ারফুল সব নেতা সবকিছুকে নিয়ে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এমনও হয়েছে যে পুলিশকে টাকা দিয়েছে যে যেভাবেই হোক আপনারা এটা কেস টেস করে ছেলেকে জেলে তুলেন, আমি আমার মেয়েকে নিয়ে যাই। যে ওকে জেলে তোলা যাবে তখনই আমি তো ওর জানের জন্য অবশ্যই তখন বলবো যে না, ওকে ছেড়ে দাও, আমি তোমরা যা বলবা তাই করব। কিন্তু আলটিমেটলি এটা হয়নি, কারণ ওরও পরিচিত ভালো ছিল, ওর বাবারও ভালো পরিচিত ছিল, যার কারণে এই জিনিসটা সম্ভব আমার আম্মু করতে পারেনি। ওর যেমন আমার আম্মু আব্বু নিয়ে আসছে, পাল্টা ও নিয়ে আসছে অনেককে, যার কারণে আর এই ব্যাপারটা মানে ডিসমিস হয়ে যায়। কিন্তু আমার মা বাবা নাছোড়বান্দা, যখন ছেলের বরে পারে নাই তখন আমার জন্য তারা করলো কি, আমাদের এলাকার থানায় যে বললো যে আমার তো গহনা চুরি হয়ে গেছে, আমার মেয়ে মনে হয় চুরি করে নিয়ে গেছে। আমি কথাটা শুনে তখন মানে সম্পর্কের এমন একটা পর্যায়ে চলে গেছি যে বাবা মা হয়ে সন্তানের উপর চুরির সমস্যা নাই, হ্যাঁ চুরি তো করে বাচ্চারা, আসলে আমিও ছোটবেলায় কম বেশি তো পকেট টকেট মারছি, কিন্তু আমি আসলে বাসা থেকে তো কিছুই নিয়ে আসিনি, 2টা খালি হাত খালি পায়ে আমি চলে আসি। সেখানে আমার বাবা কিভাবে এত বড় একটা মিথ্যা কথা বলে আমাকে চুরির মামলা দিতে পারে, এটা আমার জানা ছিল না। বাবা মার ওই রূপ দেখে আসলে আমার বাবা মার প্রতি বিশ্বাসই তখন মনে হয় উঠে গিয়েছিল, যে এমনও বাবা মা কি হয়, সন্তানের প্রতি এতটা এতটা জুলুম কেমনে করতে পারে। তো তখন থানায় ও অলরেডি ফোন দিয়ে রাখছিল, যার কারণে বলে যে আচ্ছা ওই ছেলে মেয়ের কথা বলতেছেন, এটা তো সম্ভব না, আমরা কেস নিতে পারবো না, আপনারা ফ্যামিলিগত ভাবে এটা মিটমাট করেন। তখন আমার বাবা রেগে ক্ষুব্ধ হয়ে বাসায় চলে যায়, বুঝে যে ছেলের পাওয়ারের সাথে পারবো না। আর যেহেতু মেয়ে অ্যাডাল্ট, মানে আমি তখন ছিলাম, যখন আমি ওকে বিয়ে করি তখন আমার বয়স হচ্ছে বেসিকলি 21 চলতেছে। তো 21 বছরের মেয়েকে তো এখানে বলার কিছু নাই, আর ও আমার থেকে 3 বছরের বড় ছিল, মানে ওর বয়স হচ্ছে 24। আর ঠিক তখনই তারপরে আমার আম্মু আব্বু চলে যায়, এই ব্যাপারটা থেকে তারা মানে কি করবে, আর হাত ছাড়া হয়ে গেছে, মেয়ে চলে যায়, তারা নিজের মতো তারা লাইফ লিড করতে থাকে, আমিও আমার মতো সংসার করতে থাকি। তারপরে আমার আম্মু আরো, যদিও আমার বাবা থেমে যায় কিন্তু আমার আম্মু থামে নাই, সে এতটা বেশি জিদি মানুষ ছিল যে সে অন্ধবিশ্বাসের রাস্তায় পর্যন্ত চলে গিয়েছে, যেটা জানতে পারে আমি আরো বেশি মানে হতভম্ব হয়ে গেছিলাম যে এখন মানে লাস্ট জায়গা তো আমাদের জন্য পরকাল, আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, তো যে জান্নাতেও তো সে মানতেছে না, জাহান্নামও মানতেছে না, কিছুই সে মানছে না, যেভাবে হোক আমাকে পেতে হবে, কারণ আমি তার জিদের একটা জিনিস হয়ে গেছিলাম যে সে হার মান দিবে না, কারণ আমি তো তার কাছে সামাজিক বস্তু, আমার খুশি ভালো থাকাটা তার কাছে জরুরি না, জরুরি হচ্ছে তার মান সম্মান, সে সমাজে একটা ডাক্তার মেয়ে এরকম কাজ কেন করবে, এরকম ছেলের সাথে কেন যাবে, মানে এই জিনিসগুলো সে যেভাবে হোক মিটমাট করতে চাচ্ছিল। তখন আমি ওটাও কোনোভাবে অনেক কষ্টে কেটে উঠি, আর ফেসবুকের মাধ্যমে সবাইকে জানাই দিই যে আমার বিয়ে হয়ে গেছে, যার কারণে আমার আম্মু তখন আরো চুপ হয়ে যায়। পরে এইভাবে তারা থেমে যায় আস্তে আস্তে, প্রায় জানুয়ারি মাসে যাই, মার্চ মাসের দিকে থেমে যায়, এপ্রিলের দিকে আমরা ছোটখাটো, মার্চ মাসের শেষের দিকে আমরা একটা ছোটখাটো হানিমুনে যাই, সেটাও খুব কষ্ট করে। আমি বেসিক্যালি আমার টিউশনের টাকা দিয়ে আর ও আর একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করছি, এই করে দুজনে 16,000 টাকা দিয়ে কক্সবাজারে 4 দিন 3 দিনের একটা ট্যুর দিয়ে আসি। যাই হোক, যদিও ট্যুরটা দিতে ভালো লেগেছিল, কিন্তু যখন যাই তখন খুব কান্না আসছিল যে আমার এই স্বপ্ন তো ছিল না, এইভাবে তো আমি আমার হাজবেন্ডের সাথে একটা হানিমুন করতে চাইনি।
আমি তো চাইছিলাম যে মালদ্বীপে যাব, কারণ আমি যেখান থেকে আসছি স্বপ্নগুলো মনে ছিল। আমার ছিল খুব ইচ্ছা ছিল খুব ধুমধাম করে আমার বিয়ে হবে, অনেক জাঁকজমক করে, আমি মানে সেই ধুমধাম করে হবে, এটা সেটা হবে, কিন্তু কিছুই হয়নি। সেখানে কোনো আত্মীয় স্বজন কেউই জানেনি, নর্মাল ভাবে বিয়ে হয়েছে। যাই হোক, তারপর হঠাৎ করে করোনা শুরু হয়ে যায়। ও একটা ছোটখাটো জব নিয়ে নেয় কল সেন্টারের মতো একটা জায়গায়, যেখান থেকে ওর পার মান্থ হচ্ছে 10 থেকে 11 হাজার টাকা আসতো। আওয়ারলি পেমেন্ট ছিল তাদের, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। তারপরে ও জব করা শুরু করে। করোনার মধ্যে আমার টিউশনি অফ হয়ে যায়, তখন আরো টেনশনে পড়ে যায় যে কলেজের বেতন দিব কিভাবে। তখন ও আরো চেষ্টা করা শুরু করে দেয়। তো একজনের কাছ থেকে ও পাইতো এরকম 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা। তখন বললো যে আমি সমস্যা নাই, আমার অনেক টাকা পড়ে আছে অনেকের কাছে ধার, আমি চেষ্টা করব তোমার জন্য, তখন হলো আমার রক্তটা বিক্রি করে হলো আমি তোমাকে পড়াবো, তুমি টেনশন নিও না, আমি তো বেঁচে আছি। আরে মেয়ে, আমি কি মরছি নাকি, তুমি এত টেনশন করো কেন? তা আমারও বিশ্বাস ছিল হ্যাঁ ও তো মরে না, আমি তো জানি ও আমার জন্য দুনিয়ার সবকিছুর সাথে যুদ্ধ করে হলো আমাকে আমারটা ঠিকই দিবে, কারণ ও আমাকে এতটা বেশি ভালোবাসে। পরে আমি টিউশনি অফ হয়ে যায়, আমার সমস্যা ছিল না, বাসায় ছিলাম, শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম। কিন্তু আসলে সংসার জীবনটা যে কতটা কঠিন, সংসার জীবনে পা না দিলে মনে হয় কোনো মেয়ে বুঝবে না। এটা আমার কথাটা তারাই বুঝবে যারা ম্যারিড ওমেন। আসলে প্রতিটা শ্বশুর শাশুড়ি যতটাই ভালো হোক, তাদের অনেক এক্সপেকটেশন থাকে ছেলের বইয়ের থেকে, যেটা আমার দ্বারা 100% হচ্ছিল না। আমার এটা ভুল, ওটা ভুল, এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না, আমার টাকা নাই, আমার পড়াশোনা আটকায় গেছে, ও তুমি তো ডাক্তারি করতে পারবা কিনা, কি হবে এখন, টাকা পয়সা নাই, ছেলেও তো আমার এত কম কামাই করে, কিভাবে চলবো আমরা বলো, সংসারে এত প্রেসার। আমি পাগল হয়ে যাচ্ছিলাম দিনের পর দিন যে আমি কি করব, কিভাবে চলবো, এই সংসারকে আমি কিভাবে তুলবো, কারণ তারাও তো আমার আপনজন ছিল, তাদের অবস্থা করুণ ছিল। যাই হোক, তার মাঝখানে যেভাবেই হোক আমি চলার চেষ্টা করতেছিলাম। চলতে চলতে হঠাৎ করে সবকিছু খুলে দেয়। সেপ্টেম্বরের দিকে আমরা দুজন আবার একটা হানিমুনে যাই কক্সবাজার, দুজন হানিমুন করতে যাই। এবার ছিলাম যদিও রয়্যাল টিউলিপ মারমেইডের মতো জায়গায় ছিলাম, সে আমাকে সর্বোচ্চ জায়গায় রাখার সব সময় চেষ্টা করছে। আমি মেনশন করলাম, কারণ হয়তো বা মেনশন না করলে আমি এটা বুঝাতে পারবো না যে সে আমাকে কতটা ভালো রেখেছিল। তারপরে হঠাৎ করে সবকিছুই ঠিক ছিল, একদিন সে তার ফ্রেন্ডের সাথে ট্যুরে যাবে, বাসায় সবাইকে বললো। তো আমার শাশুড়িরও কাজ ছিল, সে তার দেশের বাড়িতে যাবে আর বাসায় শ্বশুর একা থাকবে। তো আমি বললাম আমি থাকতে পারবো না একা তার সাথে, তুমি যেহেতু যাচ্ছ তাহলে আমি কি করবো, আমি কার কাছে যাবো, আমার তো মার বাসাও নাই। বলে একটা কাজ করো, তোমার বান্ধবীর বাসায় যাও, তুমি তো কখনো কখনো কোনো ফ্রেন্ডের বাসায় থাকো নাই রাত, তাহলে ওখানেই থাকো। তো আমার একটু অবাক লাগলো, ও এত ইজিলি কিভাবে মেনে গেল, কারণ ও কখনো আমাকে কোথাও একা ছাড়ে না, সবসময় জোকের মতো আমার পাশে পাশে থাকছে। ঠিক আছে, ফ্যামিলিকে বললো একটা কাজ আছে ইম্পর্টেন্ট, ঢাকার বাহিরে যেতে হবে। তারপরে সেদিন আসলো বাসায় রাতের বেলা, এসে শীতের কাপড় নিল, জ্যাকেট নিল আমার কাছ থেকে, আবার চাদর নিল যে ঠান্ডা লাগবে, আমি ঢাকার বাহিরে যাচ্ছি। ও নরসিংদী রায়পুরাতে গিয়েছিল ফ্রেন্ডের একটা কাজে বলল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। সারাদিন সেদিন সব থেকে অবাককর ব্যাপার, সেদিন আমাদের সারাটা রাত কথা হয়। কি কথা? আচ্ছা শোনো, আমি যদি মরে যাই কি করবা তুমি? আমার চোখ দিয়ে টল করে পানি পড়ে গেল। কেন তুমি মরে যাবা? আজব কথা, তুমি সবসময় মরার কথাটা কেন বলো? বলে আরে না, যদি মরে যায় কি করবা বলো? আমি বলছি আমি জানি না আমি কি করবো। বলে আরে আমি জানি, তুমি পাগল হয়ে যাবা না? আমি বলছি, আমি চুপ করেছিলাম আর কাঁদতেছিলাম। বলে কি শোনো, পাগল হয়েও না বুঝছো, তুমি একটা কাজ করো, তোমার আম্মুর কাছে না চলে যায়। আম্মুর কাছে যাওয়ার পর তারপর কি করবো? কি করবা, তোমার আম্মু তো সবসময় রেডি থাকে পাত্র নিয়ে, একটা বিজনেস ক্যাডারের সাথে বিয়ে দিয়ে দিবে, বাস শেষ। আমি বলছি ফাইজলামি করার জায়গা পাও না, না চাও না যে আমি তাহলে আমি মরে যাই, তাহলে তুমি একটা বিয়ে করে ফেলতে পারবে, এটাই তো তোমার টেন্ডেন্সি। বলে ভাই মেলা কষ্ট তোমাকে পাইছি, আর পাওয়া সম্ভব না এরকম মেয়ে। এই দুজনের গল্প ছিল। বাচ্চা হলে কি নাম রাখা যেতে পারে? কুই বাচ্চা পছন্দ তোমার বলো? আমি বললাম আমার তো ছেলে পছন্দ। তোমার? বলে মেয়ে। আরে মেয়ে, ছেলেরা অনেক বদমাইশ হয়, ওদের কথা বলো না। আমি কেন, তুমি বদমাইশ দেখে? এরকম কিছু কথাবার্তা হতে হতে ঠিক ভোর হয়ে যায়, ঘুমায় যায়। তাই আমি ভাবলাম থাক, মনে হয় যাবে না আজকে, কারণ আমি চাচ্ছিলাম না কোনোভাবে ও যাক, আমি ওর সাথেই থাকতে চাচ্ছিলাম বা অফিস করুক। পরে সকাল 7টার দিকে উঠে বলতেছে টাইম তো পার হয়ে গেল, তুমি আমাকে ডাক দাও নাই কেন, আমার যাইতেই হবে। আমি বললাম না গেলে হয় না। বলে না আর বলো না, কাজ আছে ইম্পর্টেন্ট, যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তাহলে। বলে আজকে কিন্তু সারাদিন ফোন দিব, ডিস্টার্ব করবো, কিন্তু কিছু বলতে পারবে না তুমি আমাকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা, যা করার করো, যাও, আর ফোন ধরো, ফোন যাতে অফ না হয়। ঠিক আছে। পরে ও চলে গেল। সকাল 8টার দিকে বললো যে আমি ট্রেন পাইনি, ট্রেনে যাওয়ার কথা ছিল, বাসে যাচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে।
তারপরে আবার সকাল 10টার দিকে আমাকে ফোন দিল, তুমি কই, কি করো? আমার আবার সেদিন একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, ওর উড বি হাজবেন্ড ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। আমি বলছি, ওর একটা হাজবেন্ড সারপ্রাইজ প্ল্যান করতেছে, ওটা বলে কি তা তোমার জেলাস ফিল হচ্ছে নাকি? আমি চাই ফাইজলামি করবা না, ভালো লাগতেছে না। বলে কি আরে মন খারাপ করো না, যা করতেছে করুক। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বার্থডে ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করলাম, ভাইয়া আবার দুপুরবেলা আসলো, ওকে সারপ্রাইজ দিল, আমাদেরকে রাতের বেলা নিয়ে যাবে খাওয়াইতে ধানমন্ডি একটা রেস্টুরেন্টে। তো আমি প্রায় আমার 20-25 জন আমরা মেয়ে ফ্রেন্ডরা মিলেই ছিলাম। তারপর রাতের দিকে আমার কলেজে আবার প্রোগ্রাম ছিল, আমি আবার টিউশনিও করাবো মাঝখানে। তো সবকিছু শেষ করে টিউশনি শেষ, আমি প্রোগ্রামে যখন ছিলাম তখন ওকে আমি ফোন দিলাম, ফোন অফ। তখন খটকা লাগলো হঠাৎ করে, কি আবার ফোন অফ কেন? আমি ফোন অফ হলে সবসময় টেনশন করি যে কেন ফোন অফ। পরে ওর ফ্রেন্ডের ফোনে ফোন দিলাম, তখন ফ্রেন্ড বলতেছে যে এখানে আছে, কথা বলে। তো আমি বললাম কি ব্যাপার, কি বলছে? ও ফ্রেন্ড ফোন অফ হয়ে গেছে, তুমি টেনশন করো না, আমি আমার ফ্রেন্ডের ফোন থেকে তোমাকে ফোন দিয়ে যোগাযোগ করে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি চলে যাই আমার ফ্রেন্ডের বার্থডেতে, ওখানেও আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিতে থাকে, কি করো কি করো, আরে এত ব্যস্ত থাকার কি আছে, কথা বলো না কেন, এই করো না। আমি তুমি কি করো বল, অনেক মজা করতেছে, অনেক ভালো লাগতেছে জানো, অনেক দিন পর আমি খুব আনন্দ করতেছি। কারণ করোনা 1 বছরেও খুব ফেড আপ ছিল বাসায় থাকতে থাকতে, আর একই প্রকার বৈবাহিক জীবন, বয়সও কম, সবকিছু নিয়ে মনে হয় মিজারেবল ছিল। তো ঠিক আছে ফাইন, আমিও বললাম যে না করো, এনজয় করো, যতটুকু পারো করো। তারপরে ফোন রেখে দেওয়ার পর আমি আমার ফ্রেন্ডের সাথে চলে যাই আমার ফ্রেন্ডের বাসায়। চলে যাওয়ার পর তখন ও আমাকে ফোন দেয় রাত 9:30টায়, কি ব্যাপার কোথায়? আমি বললাম তো আসছি। বলে তুমি কালকে কখন বাসায় যাবা? আমি বললাম আমার তো যেতে যেতে রাত 9টা-10টা বাজে, টিউশনি শেষ, তুমি কখন আসবে? বলে আমি বিকালে আসবো, জান আমি তোমার জন্য ওয়েট করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে বলে কি আচ্ছা ঠিক আছে জান রাখি, হ্যাঁ আই লাভ ইউ। আমি বললাম আই লাভ ইউ টু। বলে মিস ইউ, ঠিক আছে মিস করবা তো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ। আরে এরকম করতেছো কেন, আসবাই তো কালকে না? আমি বলছে হ্যাঁ হ্যাঁ আসবো তো, ঠিক আছে রাখি তাহলে। এই কথা বলে রাখছে। ঠিক তো আমি ওয়াশরুমে গেছি ড্রেস চেঞ্জ করার জন্য, 10টা 15-এ একটা কল আসছে আনোর নাম্বার থেকে। ওটা ওই নাম্বার ছিল না যে নাম্বার দিয়ে আমি কথা বলতেছিলাম, আনোর একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে যে হ্যালো আসসালামু আলাইকুম। আমি বলছি হ্যাঁ কে? বলে কি ভাবি? আমি বলছি হ্যাঁ কে? বলে আমি ওর ফ্রেন্ড বলছি। কি হয়েছে ভাইয়া বলেন? পরে বলতেছে যে ও না হার্ট কাজ করে না। হার্ট কাজ করে না মানে? কিসের হার্ট কাজ করে না, কি বলেন আপনি? এই ভাই আপনি ফাইজলামি করেন না। বলে কি না ভাবি হার্ট কাজ করতেছে না, হার্ট কাজ করতেছে না, আমি কি করব? আমি বলছি আপনি কি করবেন মানে? আরে মোটা মানুষ মনে হয়, কারণ ওর ওজন একটু বেশি ছিল, হেলদি ছিল না, মোটা মানুষ মনে হয় পড়ে গেছে শীতের মধ্যে, আপনি কিছু করেন ডাক্তারের কাছে নেন, কি বলেন এইসব প্র্যাঙ্ক করেন নাকি? পরে আমি ফোন কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেছি। আমার ফ্রেন্ড ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও বলতেছে মিম কিছু একটা হয়েছে। যে আরে দূর বাদ দে, ওরা মনে হয় প্র্যাঙ্ক করতেছে। আরে বাদ দে, কিসের কি হার্ট কাজ করে না, সে সব সময় এরকম ফাইজলামি করে। পরে বলছে না দেখি আমি। তখন ও আবার ফোন দিয়ে কথা বলছে, তখন ওর ফ্রেন্ড বলছে ও মারা গেছে। আর আমার ফ্রেন্ড ওখানে মারা গেছে। হ্যাঁ মারা গেছে। আমার ফ্রেন্ড ওখানেই, ও চুপ, পুরা চুপ। আমি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে আসি, মানে রাতের কাপড় পরে আসছি। ও এসে বলতেছি কি হয়েছে কি? বলে ইয়া ভাইয়া নাকি মারা গেছে। আছে কে মারা গেছে? যাব কি বলিস তুই? পরে আমি আবার ফোন দিছি, এই ভাইয়া, এই ভাইয়া বলেন না মারা গেছে। মারা গেছে নাকি ভাই বলেন না, এই ভাইয়া বলেন না মারা গেছে নাকি? আমি বারবার বলতেছি মারা গেছে নাকি। বলে যে না না ভাবি ঠিক আছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, ও হার্ট কাজ করতেছে না। আমি যে ভাইয়া ঢাকায় নিয়ে আসেন, আমি ডাক্তার দেখাই, আমি ডাক্তার ভাই, আমি সব পারবো, সব ঠিক হয়ে যাবে, আমি ওকে ঠিক করতে পারবো, আপনি একটাবার ঢাকায় নিয়ে আসেন ভাই। আপনি কই আছেন বলেন, আমি এখন এই মুহূর্তে আসতেছি। তখন বাজে রাত 12টা, এই মুহূর্তে আসতেছে। আমি তখন আমার মা ছিল না, আমার পাশে কেউ ছিল না, আমার বান্ধবীর মা আসছে। আমি বলতেছি আন্টি দেখেন না, বলতেছে নাকি হার্ট কাজ করে না। আন্টি বলতেছে কি বলো, জোয়ান একটা ছেলে ও কেমনে মরে যায় নাকি, কি বলো তুমি, কি বলো? বলতেছি যে চল তাড়াতাড়ি এখনই বেরোতে হবে আমার, চল তুই কি যাবি আমার সাথে? তো আমি জানি না ফেরেশতা বলে আছে পৃথিবীতে, আল্লাহ নাকি পাঠায়, আমার বান্ধবীটা ঠিক ওই ফেরেশতা ছিল। আমি ওর এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। আমি একটা রাত 12টায় একা একটা মেয়ে, আমি কিভাবে ওর ধানমন্ডি বাসা থেকে, আমার বাসা ছিল মতিঝিল, আমি কিভাবে যাবো আমার আইডিয়া ছিল না। আর আমার বাসা তখন কাজ করতেছিল কি
ও যেহেতু বাঁচেনি, আমি বেঁচে কি করবো? আমিও মরে যাবো, আমার তো বাঁচার কোনো দরকার নাই। আমিও মারা যাবো। আমি জীবনে কি করবো? আমার তো বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমি তো পৃথিবী ছেড়ে ওই মানুষটার পিছিয়ে আমি দৌড়াইছি। তারপরও মনের কোণে একটা জায়গায় বলতেছিল, আরে মনে হয় প্র্যাঙ্ক করতেছে, মরে টরে নাই। ওরা মনে হয় বুঝতে পারতেছে, ওরা তো মূর্খ, ওরা কি ডাক্তার নাকি? আমি তো ডাক্তার, দেখলেই বুঝবো কি হয়েছে না হয়েছে। পরে আমি আমার ফ্রেন্ডের সাথে ওই মুহূর্তে ধানমন্ডি থেকে রিক্সা নিয়ে যাই, আর পুরোটা রাস্তা খালি একটা জিনিস বলে, আমি না, ও না বললে আমি আমি মার যাবো। আমার ফ্রেন্ড কোনো দিন কান্না করে নাই। বান্ধবীর জন্য আসলে কান্না করে না, এরকম ফ্রেন্ডশিপ খুব কম দেখা যায়। ও আমাকে অনেক বেশি লাভ করে, আমার আপন জনের থেকেও বেশি। আমি এটা ওরটা এক্সপ্লেন করতে পারবো যে ও আমাকে কতটা বেশি ভালোবাসে। পরে ও কান্না করতেছে, বলে কি তুই থাম না, দেখি না দেখি না। তো আমি যখন বাসায় গেছি, আমার বাসা 8 তলায়, উঠে গেছি, গলি থেকে, আমার গলি পুরা গলিটা থেকে মানুষ তো হতো বম্ব, রাত 12টা, গলিতে পুরা মানুষ। বাসায় যে দেখি কি মানুষ মানুষ মানুষ, ছেলে মানুষ, ওর সব ফ্রেন্ড সার্কেল আসছে, এলাকার মানুষজন আসছে, ওর বাবা কাঁদতেছে। আমার যে বিয়ের সাক্ষী ছিল, যে ভাইয়ারা আমাকে বিয়ে দিয়েছিল, ভাইয়া বলেন না মারা গেছে নাকি? বলে কি, আরে না, শরীর গরম আছে। শরীর গরম থাকলে কি মরে নাকি? তুই ডাক্তার না, তুই বুঝোস না? হ্যাঁ, শরীর গরম থাকে ভাইয়া, মরে না। একজন বলে কি, আরে না, শরীর তো ঠান্ডা। ঠান্ডা? কিসের ঠান্ডা? ঠান্ডা মানে তো মরে গেছে। বলে কি, না না, ঠান্ডা না, গরম। গরম না ঠান্ডা ভাইয়া, ঠিক করে বলেন। আরে ঠান্ডা, আরে গরম। পাশের থেকে একজন বলে ওঠে কি, এত কান্না করার কি আছে? মরলে মরছে, তাতে কান্না করার কি আছে? আমি তো পুরো তপ ধাওনার দিকে তাকায়, মরলে মরছে মানে? আপনি কি বুঝতেছেন? আপনি কি বলতেছেন? বলে এত সিনকেট করো না তো, মরলে মরছে, তাহলে এমন হাইপার হওয়ার কি আছে? জানি না কারা ছিল, কে ছিল, ওই চেহারাগুলা আমার আজও খুব ভালোভাবেই মনে আছে, কিন্তু কারা ছিল, কে ছিল, আমার তখন অতটা স্মরণে নাই। পরে আমি আমার শ্বশুরের কাছে যাই, বাবা, শ্বশুর তো কখনো বলিনি, সবসময় বাবা, বাবার কাছে যাই। বাবা তো ওখানেই শেষ, আমাকে জড়ায় ধরে কাঁদতেছে। আমার মাথায় তখন কাজ করতেছে কি, যে আমি এই ছেলের মাকে কিভাবে জানাবো, কারণ পৃথিবীর সব থেকে বেশি ওর মা ওকে ভালোবাসে, আমার থেকেও মনে হয় বেশি। আর আমার সবসময় হিংসা হতো যে এরকম মা আমার কেন নাই। যখন আমি বলতেছিলাম যে আমি মাকে কিভাবে বলবো যে মারা গেছে, তো আমার পক্ষে বলা সম্ভব না যে মারা গেছে। আর একটা ছোট বোন আছে, ও ক্লাস 5-এ পড়ে, 15 বছরের গ্যাপ ভাই বোনের মাঝখানে। আর সবাই তো দেশের বাড়িতে চলে গেছে। আমরা আসলে শ্বশুর বাড়িতে আসলে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, প্লাস সাবলেটের মতো। আমার খালা শাশুড়িও আমাদের সাথে থাকতো, কারণ আমাদের এত টাকা ছিল যে আমরা আলাদা একটা বাসা নিয়ে অ্যাফোর্ড করতে পারি। তো আমার খালা তো 2টা দেবরও থাকতো, তারা সবাই মিলেই আর কি বাড়িতে গেছে একটা কাজে। তখন আমি বলতেছি, কোথায় আছে, নিয়ে আসেন, যাই আছে নিয়ে এসে দেন, আমি ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। আমি বাবাকেও বলছি, বা ওরা বুঝতেছে না, ডাক্তার দেখায় সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না, ও সব ঠিক হয়ে যাবে। পরে ডাক্তার দেখাবো কি, হঠাৎ করে রাত 1টা যখন বাজে, ওই অ্যাম্বুলেন্স আসছে। ওই অ্যাম্বুলেন্স, তা আমি ওই যে ক্লাস থাকে না, ক্লাসে বারবার ওই লোকটাকে বলতেছিলাম, এই যে ভাইয়া বলেন না মারা গেছে নাকি, বলেন না ওই মানুষটা বেঁচে আছে না মারা গেছে, এটা বলেন না। তখন উনি একটা বিকট একটা হাসি আমার দিকে তাকাইছিল। আমি এরকম বিশ্রী হাসি আমার লাইফে কখনো কারো দেখিনি, এতটা বিশ্রী ছিল। পরে আমি নিজেই ওই অ্যাম্বুলেন্সের কি থাকে পিছনে, ওটা তোলার চেষ্টা করতেছিলাম। পরে সামনে থেকে লক খুলে দিছে, আমি দেখে কি যে চাদরটা দিয়েছিলাম না, ওটা দিয়ে মুখ ঢেকে রাখছে। আমি কখনো ছোটবেলা থেকে লাশ দেখি নাই, যখন দেখছি তখন আমর কোলে ঘুমাইছি ভয়ের চোটে। সেখানে পৃথিবীর সব থেকে প্রিয় বস্তুর লাশ কিভাবে দেখতে হয় এটা আমার আসলে জানা ছিল না। আর আমি তো কখনো আমার আম্মু আব্বু কাউকে হারাইনি, কিভাবে বুঝবো যে প্রিয় জিনিসটা চলে গেলে কিভাবে সেটা সদরে গ্রহণ করতে হয়, এটা আমার জানা ছিল না আসলে। আমরা আসবো মিম, আবার আপনার কাছে, আপনি নিজেকে একটু সামলে নিন। তারপরে আমি আসলে আর কান্না আসে নাই আমার, তখন আমি পুরা একদম মানে স্ট্যাচুর মতো হয়ে গেছিলাম। তো নাক ফুল, হাতের সবকিছু তখন
খুলে ফেলে নেওয়া হয়, যেটা ম্যাক্সিমাম সময় বিধবা হলে মানে করে নেওয়া হয় আর কি বাংলাদেশের সমাজ প্রেক্ষাপটে। তারপরে একদল ছেলে বলছিল যে আমাকে যে ভাবি আমার ভাইয়ের পাপ আছে ধুয়ে ফেলতে হবে। পাপ বলতে মানে লাশের তো অনেক গুনাহ থাকে, সেটা ধুলে চলে যায় এরকমই আর কি ব্যাপারটা। আর আরেক দল ছেলে বলছে যে প্রায় 1000 ছেলে ছিল, তার মধ্যে 500 জন এই সাপোর্টের কথা বলছে, 500 জন আমাকে বলতেছে যে ভাবি এইভাবে যে হলো ব্যাপারটা আপনি কিভাবে নিচ্ছেন, আপনি কি বুঝতেছেন আসলে কি হয়েছিল ব্যাপারটা, বা কি ওরা গেল এরকম করে কেন দিল, লাশটা কি হলো না হলো আপনি কিছু বুঝতেছেন? আমার মাথা তখন মানে আমি তো পায়ের নিচে জমিনই নাই, আমি কি বুঝবো, ওই লাশের কি বুঝবো, নিজের ফিলিংস কি বুঝবো, ভবিষ্যৎ কি বুঝবো? ওখানে আমার শ্বশুর যে ছিল সে তো কন্টিনিউয়াসলি সেন্সলেস হয়ে যাচ্ছে, তাকে আমি কিভাবে সামলাবো? তো আলহামদুলিল্লাহ আমি তখন প্রচন্ড পরিমাণে স্ট্রং ছিলাম। তো আমি বললাম যে যা হয়েছে হয়েছে, হোয়াট এভার, আমাকে ডেথ সার্টিফিকেটটা দেন, আমি ডেথ সার্টিফিকেটটা চাচ্ছি, ডেথ সার্টিফিকেটটা দিলে আমরা লাশটা ধোয়াই আমরা চলেন দেশের বাড়িতে নিয়ে যাব। ডেথ সার্টিফিকেট তো নাই। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট নাই কেন? বলে কি ওখানে তো হাসপাতালে ভিতরে ঢুকতে দেয়নি। তো ট্রিটমেন্ট কিভাবে হলো? ট্রিটমেন্ট বাইরে থেকে নাকি ডাক্তার দেখে বলছে যে মৃত, মানে ওই সময় খেলতে খেলতে আর কি মারা গেছে। ওই ফুটেজটাও তারা আমার কাছে দিয়েছে যে খেলতে খেলতে যেভাবে আর কি মারা গেছে, মানে ও কন্টিনিউয়াসলি ব্যাডমিন্টনে কর্কটাকে প্রেস করতেছিল, করতে করতে হুট করে প্রেস করা শেষ, জাস্ট হাতটা নামায় ধাপ করে একদম দাঁড়ানো অবস্থা একটা মানুষ ধাপ করে পড়লে যেমন হয় ঠিক ধাপ করে পড়ে গেছে ভিডিওটাতে। ওটা আমাকে দিছে, তখন তো আমার দেখে মাথা আরো গরম হয়ে গেছে যে এই ফাইজলামি নাকি। আর বেসিকলি আমি একটু বাংলাদেশের আইন ব্যাপারে একটু বেশি কনসিয়াস, যার কারণে আমি ডেথ সার্টিফিকেট ছাড়া আসলে লাশটা দাফন হতে দিব না। কারণ ফার্দার ফিউচারে আমাকে কোশ্চেন করতে পারে যে আমার হাজবেন্ড কোথায়, আসলে সে মারা গেছে কিনা, আমি কি হয় মানুষ কি দিয়ে বুঝাবো? আমার শ্বশুর তখন আমাকে তাদের কথা শুনে বলছে মা এখনই লাশ ধোয়ায়, তোমাকে আমি পরে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিব। তো লাশ দাফন হলে আবার তার ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা কিভাবে করা যায়? আর সে তো মারা গেছে আরেক জায়গায়, আসছে ঢাকায়, যাবে সে আরেক জায়গায় দাফন হতে, ডেথ সার্টিফিকেট আমাকে কে ম্যানেজ করে দিবে? আর তখন আমি এমনি একটু বেশি মানে মুফার টাইপের মেয়ে, তো আমি মুখের উপরে সবসময় সবকিছু বলে দেওয়াটাই পছন্দ আছে। না আমি তো আপনার এটাতে সম্মতি জানাচ্ছি না, আমি আমার স্বামীর ডেথ সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই এই লাশ ছাড়বো না, ওটা পচে পচুক যা হয় হোক, আমি এইভাবেই বলছি আসলে বেসিকলি। তখন ওটা আমার কাছে লাশ ছাড়া কিছুই ছিল না, আমি তো আসলে যা হারানো সেটা হারাই গেছি, এখন বাকিটা আমি রিস্ক নিতে পারবো না। বেসিকলি দেখা গেল যে ডেথ সার্টিফিকেট তাকে নিয়ে এত কারাকারি করা কি আছে, কিন্তু আসলে ডেথ সার্টিফিকেট জিনিসটা অনেক, আমি ফার্দার যে কোনো আইনগত হয় যে কোনো জায়গায় যেতে যাই আমাকে ডেথ সার্টিফিকেট শো করতে হবে, সেটা আমি যে পারপাসেই করি। আমার সম্পত্তি নেওয়ার ব্যাপারে হতে পারে, আমার ফার্দার ফিউচার যে কোনো ধরনের যে জায়গায় যাই, কারণ ও তো আমার লিগাল গার্ডিয়ান। আমার লিগাল গার্ডিয়ানটা এখন আমার প্যারেন্টস না, সে তো আমার লিগাল গার্ডিয়ান বাংলাদেশ আইন সংবিধান অনুযায়ী। তাহলে আমি কিভাবে তার ডেথ সার্টিফিকেট ছাড়া তার লাশটা ছাড়ি? তো আসলে বেসিকলি নিয়ম হচ্ছে ডেথ সার্টিফিকেট না থাকলে তখন তাকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাই, এটা হচ্ছে নিয়ম। অনেকে হয়তো বা জানে না, এটা হচ্ছে নিয়ম। তখন আমি ঢাকা মেডিকেলে 500 জন ছেলেকে বলি যে এক সাইডে এক লাইনের দ্বারা আমার স্বামী, আমি তার গার্ডিয়ান, আমি যা ডিসিশন নিব সেটাই, এখানে আমি আর কারো কোনো মতামত শুনতে চাই না। ওখানে ওর বাবা পাশে যদিও দাঁড়ায় ছিল, তারও আর আমার মুখের উপর বলার কোনো কিছু সাহস হয় নাই। সবাইকে সাইড করে আমি নিজেই লাশ গাড়িতে তুলছি। আর ফ্রেন্ডকে বলছি তুই কি আমার সাথে যাবি নাকি বাসায় যাবি? বলছে না আমি তোর সাথে যাব। ঠিক আছে, আমি তুলে তখন উঠছি গাড়িতে। তো দেখলাম পরে পিছে পিছে আমার শ্বশুরও এসে সামনে এসে বসলো। পরে ওই লাস্টে আমি ঢাকা মেডিকেল গেছি রাত 3টায়। আর এই মাঝখানে আমি আমার ফ্যামিলিকে জানাইতে বলছিলাম আমার ফ্রেন্ডকে, আমার ভাই তো বিশ্বাসই করে নাই। সে বলছে যে কিসের কি মিথ্যা কথা, মিথ্যুক, ও নাটক করতেছে বাসায় আসার জন্য, মনে হয় ছেলে মনে হয় ছেড়ে দিয়ে চলে গেছে। কারণ অনেকেরই ধারণা ছিল যে এইভাবে বিয়ে করলে ম্যাক্সিমাম মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় ছেলেদের, কারণ অভাবে পড়লে থাকে না জানলা, ভালোবাসা নাকি জানলা দিয়েও বের হয়ে যায়। আমার ভালোবাসা কখনো জানালা দিয়ে বের হয়ে যায় না অভাবে পড়ে, কারণ আমি কঠিনতর অভাব দেখছি। যে ফ্যামিলি থেকে আমি ছিলাম বেসিকলি অনেক অভাব দেখছি, বাট আমি ফাইট করে গেছি। কারণ আমি চাইছি যে আমি ওকে আমার ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার সাথে থাকে, আমার টাওয়ার পর্যন্ত, তাই চাইছিলাম, বাট হয় নাই আনফরচুনেটলি। পরে আমার ভাই বাবা মা তো বিশ্বাস করলোই না,
পরে আমি চলে গেছি ওকে নিয়ে ঢাকা মেডিকেল। রাত 3টা বাজে, তখন কোনো অফিসার নাই বেসিকলি রাজটাকে দেখার মতো। যে ছিল সে দেখলো, মৃত ঘোষণা করলো। পরে আমাকে বললো যে, আমি বললাম যেটা একটা ডেথ সার্টিফিকেট দেন আমাকে। বলছে সে মারা গেছে কোথায়? তখন আমি বলে ফেলছি যে রায়পুরা, নরসিংদী রায়পুরাতে। তখন বলছে ঢাকার বাইরে লাশ যেহেতু এটাকে পোস্টমর্টম করতে হবে, পোস্টমর্টম করা ছাড়া আমরা ডেথ সার্টিফিকেট দিব না। এটা শুনে তো আমার শ্বশুর ওখানে হাওমাও করে কান্না, পারলে আমার পাটায় চেপে ধরে সে, যে পোস্টমর্টম কোনোভাবেই সে করাবে না। আর সে পা চেপে ধরুক আর যাই করুক, আমি ছিলাম নাসর বান্দা। পোস্টমর্টম হোক আর যেটাই হোক, আমি ডেথ সার্টিফিকেট ছাড়া এখানে নড়বো না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো ডেথ সার্টিফিকেটের লড়াই করতে করতে আমি অনেক দূরই আগায় গিয়েছিলাম। জানি না যে ওয়েটা ঠিক ছিল না ভুল ছিল, কিন্তু আমি আমার মতো করে আগায় গেছি। আসলে আমার যেটা তখন সঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, যদিও এটার এগেছে সবাই ছিল। পরে ওখানে হাসপাতালে থাকা অবস্থায় আমার বান্ধবী আমার মাকে ফোন দেয় যে আন্টি আপনি আসেন, এই সে, ও তো আপনার মেয়ে ভুল করছে, যা করার করছে। তো আম্মু আবার আমার কাছ থেকে ফোন চায় যে আমি কি আসবো। তো আমাকে আমার আম্মু চেহারা দেখার কোনো ইচ্ছা ছিল না বেসিক্যালি। তখন আমি স্বাভাবিক, তখন তাকে আমি অনেক ঘৃণা করি। আর ঘৃণা বলতে কি, এটা তো প্রতিটা সন্তানই তার মা বাবাকে মনে হয় করে কোনো না কোনো একটা ফেজে এসে। আর আমার বয়স তখন হচ্ছে 22 যখন ও মারা যায়। তো তখন আমার আর কতটুকুই জ্ঞান আছে বা বুঝ আছে ভালোবাসা ঘৃণার, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। পরে আমি বললাম যে আম্মু আসো, তুমি দেখে যাও, কারণ আমার আম্মু চোখে না দেখলে কোনোদিনই বিশ্বাস করবে না যে আসলে সে মারা গেছে। তো যাই হোক, পরের দিন সারা রাত লাশ মর্গে রাখা হয়। আমি মর্গ জিনিসটা কোনোদিন দেখিনি। আর ঢাকা মেডিকেলের মর্গটা এতটা ভয়ানক, আপনার কাছে মনে হয় কি আপনি মানে দোজকে মনে হয় আপনাকে কেউ ফালাই দিছে। লাশের পর লাশ, বেওয়ারিশ লাশ হাজারো শুয়ে আছে, তার মাঝখানে ওকে রাখা হয়েছে। পরে আমি এটাতে সকালবেলা হয়, তারপরে অফিসারের কাছে নিয়ে যায় লাশ। লাশ নিয়েই পুরো ঢাকা মেডিকেল ঘুরতে হয়েছে, এটা নিয়ম আর কি। যাই হোক, ওদের এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এখানে লাশ দেখাও, ওখানে লাশ দেখাও। তারপরে আমাকে বললো যে আপনি থানা থেকে জিডি করে নিয়ে আসেন। জিডি করতে গেলাম শাহবাগ থানা, যেহেতু ঢাকা মেডিকেল শাহবাগে। শাহবাগ থানায় বলে কি, আপনার বাসা তো মতিঝিল, আপনি মতিঝিল যান। আমি মতিঝিল থানায় গেলাম, বলেন না এটা তো আমাদের কেস না, এটা শাহবাগ থানার কেস, আপনি এখানে আসছেন কেন? আমি তো হতবাক। আমি বলছি আপনি কিছু বুঝতেছেন, আপনাদেরই এলাকার ছেলে, আপনি তো চিনতেন তাকে। যাই হয়েছে আমাকে একটা জিডি দেন, আমার হাজবেন্ডটার লাশ পচে যাচ্ছে, তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে আমাকে দাফন দিতে হবে। আপনি কিছু বুঝতেছেন? এই বলে বলে কি, আরে আপনি তো কিছু বুঝতেছেন না, আপনি জানেন না এরকম করে লাশ আসলে 999 ডায়াল করতে হয়, আপনার মাথায় কোনো কমন সেন্স নাই। আচ্ছা আপনি কি বলতেছেন আমাকে? আমার মাথায় কি এই সেন্স থাকবে 999 ডায়াল করবো আমি লাশ পেয়ে? এটা কি হয়? বলে কাউকে দিয়ে করাতে পারলেন না। মানে পৃথিবীটা যে কতটা বাজে বিশ্রী, আর মানুষ যে কতটা মানে কি বলবো ক্রুয়েল হতে পারে একটা মানুষ একটা মানুষের প্রতি, এটা মনে হয় আমি আমার জীবন না দেখলে মনে হয় বিশ্বাস করতাম। যে একটা আমি ছোট মানুষ, একে তো আমার স্বামী মারা গেছে, আমি নাকি 999 ডায়াল করব, এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াবো। আমাকে ঢাকা শহরে দুটা বড় বড় থানায়, খালি একবার এইদিকে, একবার মতিঝিল, একবার শাহবাগ, একবার মতিঝিল, একবার শাহবাগ। পরে আমি মতিঝিলে একটা ওসি যে ছিল আমাদের বিয়ের, যে পারমিশন নিয়ে আমরা আসলে ছিলাম যে না আমরা থাকতে পারবো একসাথে, যখন আমার আম্মুর সাথে ভেজাল হয়েছিল, ওই ওসির আমি বললি যে স্যার আপনি আমার বিয়ের টাইমে ছিলেন, ভুলে গেছেন, আপনি প্লিজ ওই ছেলেটা মারা গেছে, আপনি একটা কাজ করেন, আমাকে খালি জিডি করার ব্যবস্থা করে দেন। তখন উনি আমার অন রিকোয়েস্টে জিডি করার ব্যবস্থা করে দেয়। আমি তখন শাহবাগ থানায় যে জিডি করার পর হচ্ছে আমার শ্বশুর আমার সাথে তখন থেকে কথা বলা টোটালি অফ করে দিছে, আমার সাথে কোনো কথা বলে না সে। আর আমি আর কোনো কথা বলতেছি না, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। তো ওখানে যে খরচ টরচ হয়েছে, সেই খরচের টাকাটা আমার কাছে ছিল না, ওটা আমার চাচাতো দেবর যারা আছে তারাও আসছিল, তারাও দিছে, যেহেতু ফ্যামিলি সবাই ঢাকায় আর কি। আর বেসিক্যালি ফ্যামিলি সবাই হচ্ছে ঢাকার আপনার শনি আকড়ার দিকেই সবাই থাকে আর কি। তো আসছে তারা সবাই টাকা পয়সা দিয়ে যা করা লাগে। তো আপনার ও এমন আমার কাছে ইম্পর্টেন্ট একটা কি বলবো, পৃথিবীর সব থেকে অমূল্যবান যদি কিছু হয় সেটা ও ছিল। সে মানুষের লাশটা কাটলে কেমন হয় এটাও আমি চোখ দিয়ে দেখছি। আমাকে সবাই বলছে তুমি সরে যাও, এটা দেখতে পারবা না। আমি বলছি না, ওর শেষ যা আছে আমি সব দেখে ছাড়বো। তো লাশটা যখন কাটছে আমি ওই মর্গের বাহিরেই দাঁড়ায়েছিলাম। আর যে লাশ কাটে সে মনে হয় আজরাইলের কোনো অংশে কম না। তাকে আমি তখন জিজ্ঞাসা করলাম যে কি বলতেছেন না বলতেছেন বলেন। বলে এটা কনফিডেন্সিয়ালি কথাবার্তা, এটা আমি বলতে পারবো না, কি হয়েছে না হয়েছে। তো যারা মর্গে রিপোর্ট লিখতেছিল তারা আমাকে বললো আপনার তো বয়স কম,
আর আপনি আপনার বাবার বাসায় চলে যান, তারা জানে না যে এত ঘটনা। বেসিক্যালি বলছে বাবার বাসায় চলে যান, এটা যা হবে হবে, পোস্টমর্টমের রিপোর্ট এটা আপনি পাবেন না। আমি বললাম, কেন পাবো না? বলে আপনাকে রায়পুরায় থানায় গিয়ে কেস করতে হবে। এখন আবার আমাকে রায়পুরায় থানায় যেতে হবে, কেস করতে হবে, তারপরে বাদী বানাইতে হবে, আমি নিজে বাদী হব, অপরজনকে গিলটি আমাকে বলতে হবে যে কারা কারা গেছিল, সেই ফ্রেন্ডদেরকে আমাকে দোষী করতে হবে। করার পর তবে যে পোস্টমর্টমের রিপোর্ট কোর্টে আসবে, তারপরে ওটার উপর যদি কিছু না থেকে থাকে তাহলে তারা খারিজ পেয়ে যাবে, আর যদি কিছু হয়ে থাকে তাহলে তাদের শাস্তি ওই হিসাবে হবে। বেসিকলি ব্যাপারটা হচ্ছে এরকম। তাই আমি সেটা তো রাজি ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি রায়পুরা থানায় যাই, কেস করব, কোনো সমস্যা নাই। যাই হোক, লাশ কাটার পর আমি লাশটা কাউকে দেখতেও দিইনি, কোনো মেয়ে মানুষকে, কারণ অপর মেয়ে মানুষকে আমি দেখতেও দিইনি। আমি খুব পজিটিভ আসলে এজ আ ওয়াইফ হিসেবে। আমার স্বামী লাশটা মনে হয় কাউকে দেখতে দিতে চাই নাই, এতটাই আর কি পজিটিভ তার প্রতি ছিলাম। যাই হোক, পরে লাশ যখন হয় তখন আম্মু আসে ঢাকা মেডিকেলে, এসে আমাকে 5,000 টাকা দেয়। বলে যে লাশ দেখার পর বলে যে চলো, ওরা লাশ নিয়ে যাক, তুমি আমার সাথে চলো। আমি বলতেছি না, এটা তো সম্ভব না, আমি ওকে ছাড়বো কিভাবে, ওটা তো সম্ভব না, আর ওর ফ্যামিলির দায়িত্ব আছে না, ওর ফ্যামিলির বড় বউ আমি ওদেরকে কিভাবে ছাড়বো, কি বলো আম্মু তুমি এসব? তো পরে আম্মুর তখন ওই মুহূর্তে আমার সাথে কথা বাড়ায় না, কারণ আমার ফ্রেন্ড বলে আন্টি আপনি যান, পরে আমি দেখা যাবে কি হয় না হয়, আপনি আপাতত যান। তো আমার ফ্রেন্ড আমার সাথেই যায় দেশের বাড়ি পর্যন্ত, লাশ দাফন করা পর্যন্ত ও ছিল। পরের দিন ও চলে আসে। আমি আমার শ্বশুর বাসায় ছিলাম 15 দিন। ওখানে লাশ দাফন করতে যে আরেক সিন, গ্রামের পরিবেশ, তো মাথায় কাপড় নাই কেন, তারপরে বউ তো কম বয়সী, এই মেয়ে তো কালকে বিয়ে করবে, বাচ্চাও নাই, আর এই মেয়ে টিকবে তাই, আরে কি বলে এগুলো বলে আমার শাশুড়ি মাথা টোটালি তারা গরম করে দিছে। সে কি উল্টা আমাকে সাপোর্ট করবে, আদর করবে, মানে সে এমন একটা ভাব যে মনে লাইক আমাকে চেনেই না, আর এমন একটা ভাব যে তার ছেলের মৃত্যুর পিছনে মনে হয় আমিই দায়ী। সে তখনও ফুল ঘটনাটা জানে না, যদিও তার ধারণা আমি দায়ী, বা আমার ফ্যামিলি হয়তো বা কিছু একটা করছে, এরকম কিছু একটা। অনেকে তো এরকম বলছে তোমার মাকে কিছু করছে নাকি, হ্যাঁ, কেন আমার আম্মু করবে, কারণ আমি পোস্টমর্টম করাইলাম, তারপরে সে যেখানে ছিল ওখানে তো আমার আম্মুর কোনো ইনভলভমেন্ট ছিল না, আনফর্চুনেটলি আমিও ছিলাম না কোনো দিক দিয়ে ইনভলভমেন্ট। এটা আসলে অনেক দিক দিয়ে বলবো লাকি, হয়তো আমি থাকলে আমাকেও গিলটি তারা প্রকাশ করতো, তখন হয়তো বা কেস করতে 2 মিনিটও তারা সময়ও লাগাইতো না। বাস্তবতা হয়তো বা এমনই। তো পরে আমি ওখান থেকে থাকি 7 দিন। 8 দিনের বেলা আমার শ্বশুরকে বলি যে বাবা আমার তো ঢাকায় যেতে হবে, চলেন। না, দেখি তোমার যেতে মন চাইলে তুমি যাও। আমি কথাটা শুনে এত হার্ট হয়েছি যে তার ছেলে মারা গেছে 1 দিনও হয়নি, 7 দিনও হয়নি, তাতেই সে আমার মানে দায়িত্বটা সুন্দর মতো কাঁধ থেকে একদম ঝেড়ে ঝুড়ে ফালাই দিল। তোমার যাইতে মন চলে যায়। আমি পরে বললাম যে আপনি কি বলতেছেন, আমি একটা মেয়ে মানুষ এখান থেকে ঢাকায় একা যাব, যে আমি কিভাবে থাকবো, মানে বাসার চাবি তো সব তাদেরই কাছে, তার মানে সে কি বোঝাচ্ছে ইনডিরেক্টলি যে তুমি তোমার মায়ের বাসায় চলে যাও, ফ্যাক্ট তো এটাই। তো আমি বললাম আপনি কোনো কথা বললেন, আপনার আর কতদিন লাগবে? বলে কি আরো 7 দিন লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকবো। 7 দিন পার হলো, যাবেন না? না, আরো 7 দিন দেখি। আমি আমার ছেলের কবরের ওখানে যাব, শুয়ে থাকবো, কান্না কাটি, স্বাভাবিক প্রতিটা মাই করে। কিন্তু যখন আমার হাজবেন্ড মারা গেছে, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা, সবাই যেমন আমার শাশুড়ি আমার শ্বশুরের বুকে মাথা দিয়ে কাঁদতেছে, খালা শাশুড়ি খালা শ্বশুরের বুকে মাথা দিয়ে কাঁদতেছে, আমি একটা মানুষ যে দেয়াল ধরে কাঁদতেছে। তখন আমার মাথায় খটকা দিছে যে সবার তো সব আছে, থাক তাহলে তো সব নাই হয়ে গেছে আমার, না আমার বাপ আছে, মা আছে, না আমার একটা সন্তান আছে, না ভাই বোন আছে, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো, কে আছে যে আমি তাকে নিয়ে বাঁচবো, সবার তো সব আছে। আর বেসিক্যালি তারপরে আমি কখনো আসলে আমি কোনো কাপলদেরকে সহ্য করতে পারতাম না, স্পেশালি স্বামী স্ত্রী, আমার দেখলেই মাথা গরম হয়ে যেত। মানে আমার কাছে মনে হতো কেন সবার আছে কেন আমারটা নাই, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না। বাট আমি ওইভাবে শো করতে পারিনি কাউকে, আসলে ওর তো করা যায় না। যাই হোক, তারপরে আবার ঝগড়াঝাটি করে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর এখানে থাকলাম। থাকার পর যে আমার শ্বশুর শাশুড়ি তারা আমার সাথে কোনো কথা বলে না। আমি রাত 9টার দিকে বাসায় আসি সারাদিন টিউশনি করে। তখন এলাকার মানুষজন বলা শুরু করলো যে মেয়ে তো খারাপ, চরিত্র খারাপ। বেসিক্যালি আমি রাতে কি না কি করে আসতেছি। তারপরে আমার যে দেবর ছিল, ফ্যামিলিগত ভাবে আমার আপন দেবর ছিল না, একটা দেবর ছিল, সে কন্টিনিউয়াসলি আমাকে মানে বাজে বাজে প্রপোজাল দিচ্ছিল, বাজে বাজে কাজ করার চেষ্টা করছিল বিভিন্ন ভাবে। আমি জাস্ট কোনোভাবে নিজেকে সেভ করে রাখছিলাম, মানে সদ্য আল্লাহ মনে হয় এসে আমাকে প্রোটেক্ট করছে, ব্যাপারটা ঠিক এমনই ছিল। আর যখন ব্যাপারটা
ফ্যামিলি আশেপাশে বুঝতে পারতেছে যে ও এরকম করতেছে আমার সাথে, তখন আমার ঘাড়ে দোষ চাপায় দেওয়া হয়েছে আমার স্বামী নাই, আমি নাকি এখন নতুন স্বামী বা তাদেরই ফ্যামিলির ছেলেকে ফাঁসানোর চেষ্টা করতেছে। মানে অলরেডি একটা ছেলেকে ফাঁসায় খাইছি, তো আর একটা ছেলেকে খাওয়ার ধান্দা আমার। এটা আমার শাশুড়ি বলে নাই, আমার কথাগুলা কানে কানে উড়ে আসছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ডিরেক্টলি কখনোই কিছু বলে নাই, তারা জাস্ট চুপ ছিল। অনেক সময় এই চুপগুলাও কিন্তু কি বলবো, আমার সাথে যেটা হচ্ছে সেটার কিন্তু সম্মতিই জানায়। আমি আমার শাশুড়িকে বলছি যে মা এরকম এরকম বলতেছে, এরকম এরকম করতেছে আমার সাথে, আমি কি বলবো, আমি কি করবো, আমার ভাল লাগতেছে না, যা আমার তো সবই শেষ হয়ে গেছে বলে হাওয়া করে কান্না করা শুরু করে দিছে। এখানে আমার বলার আর কিছু ছিল না। তারপরে আমার মাথায় সর্বস্ব টেনশন যেটা ছিল পড়ালেখা, ওটা তো স্টপ হয়েই যাচ্ছে। তখন আমি আমার শ্বশুরকে বললাম আমার ডিসেম্বরে মারা যায় হাজবেন্ড, আমার হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা, আমার থার্ড প্রফ বেসিকলি, আমার সেকেন্ড প্রফ কমপ্লিট হয়ে গেছিল, না থার্ড প্রফ ছিল, যেটার জন্য লাগবে প্রায় আপনার 1.5 লাখ টাকার মতো। কারণ আমার 1 বছরের বেতন বাকি, পরীক্ষা ফি সবকিছু ধরে, আর যেহেতু আমরা প্রাইভেট আমাদের অনেক খরচ, এটা অনেকেই জানে হয়তো বা। 1.5 লাখ টাকা লাগবে। আমি তখন বললাম আমার শ্বশুরকে যে টাকা দেন বাবা, আমার টাকা লাগবে। তখন আমার শাশুড়ি বলে উঠলো যে আর ছেলে কামাই করছে, একটা টাকাও তো আমরা নিইনি। হ্যাঁ, টাকা কি করলা তুমি, টাকা কামাই করলো কি করলা? আমার তখন এত খারাপ লাগছে, কারণ আসলে করে বলা হয় না। আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর 9 মাসে আমার শাশুড়িকে টিভি কিনে দিছি, তারপরে মান্থলি সংসার খরচ, তার ওষুধের খরচ, ডাক্তারের খরচ, তার বোনের টিচারের খরচ, তাদের খাওয়া দাওয়ার খরচ কম বেশি আমি করছি। হ্যাঁ, হাতে টাকা ধরাই দেনি যে 2,000-3,000 টাকা আপনাদের। যখন যেটার অভাব দেখছি আমি কখনো তাদেরকে কিছু বলিনি, না বলে যে সবকিছু করছি, যে না ওটা তো আমারই বাবা মা। আমি মা বাবা পৃথিবীতে ডেকে থাকলে সেকেন্ড তারাই ছিল, তো আমি তাদেরকে মা বাবার থেকেও মনে হয় বেশি সম্মান বেশি ভালোবাসি। বাট এই ধরনের কথার উক্তি আসলে তখন আমি কাম্য করিনি। ফিনান্সিয়ালি ব্রেকডাউন, মেন্টালি ব্রেকডাউন, ফিজিক্যালি হ্যারাসমেন্ট শ্বশুরবাড়ি থেকে। আমি ভাবছিলাম যে আমি থাকবো এভাবেই, পড়াশোনা করব, আমার ওই ছোট ননদটাকে মানুষ করবো, ওকে বিয়ে দিব, এভাবেই থাকবো, আমি যাবো না। আমার বান্ধবীকে আমি এটাই বলতাম, আমার বান্ধবী বলছিল তুই একদিন আমাকে ফোন দিয়ে বলবি আমি আর থাকতে পারতেছি না, আমাকে নিয়ে যা। কথাটা যদিও খুব গায়ে লাগছিল, বাট কথাটা দিন শেষে সত্যি হয়ে গেছিল। পরে আমি ফোন দিয়ে আমি আমার আম্মুকে বলি আর কি যে আম্মু টাকার দরকার, এসে হ্যাঁ হ্যাঁ টাকা দিব, কোনো সমস্যা নাই, তো টাকা দিব, তো ওখান থেকে কি করবা, আসো না হয় আমাদের এখানে। তো বুঝাই যাচ্ছিল যে টাকা দিলে ওখানে আর থাকা যাবে না। আর এটা স্বাভাবিক, আমার মা আমার সবকিছু পে করবে আর আমি শ্বশুর বাড়িতে থাকবো আমার নিজ মন মতো, এটা তো হয় না। আর আমার আম্মু তো এই সুযোগের সন্ধানই ছিল যে কখন সে তার মেয়েকে ব্যাক পাবে আর তার মেয়ের তার মতো করে জীবনযাপন করবে। তো ঠিক আছে ফাইন। তখন আমি আমার শ্বশুর বাড়ি সবাইকে জানাই যে আমি এরকম, আমার আম্মু আমাকে নিয়ে যেতে চাচ্ছে, চলে যেতে চাচ্ছি, কি করব। বলে কি আর করার আছে, গেলে যা, এখন কি আর করার, তোকে তার আটকায় রাখতে পারি না, তোর একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে, হ্যান আছে, ত্যান আছে, যা। মানে চাচ্ছিলই যাই, আর কি আনুষ্ঠানিক ভাবে একটা বিদায়। পরে ওখান থেকে সব ব্যাগ ট্যাগ গুছায় আমার আম্মু আসলো। এসে আমার আম্মু আসবেই না, কারণ আমার আম্মু যখন আসছিল তখন বলেছিল বাসার 1 ফোঁটা পানিও খাবো না, এটা আমার জন্য পাপ। তো আমার শাশুড়ি বলতেছে যে তোর মা কি আসবে, পানিও তো খাবে না, তাই বললো। তো আমি দেখলাম তাদের ছেলে হারাইছে, এখানে আর কিছু বলার মতো নাই। তখন আমি বললাম যে আম্মু তুমি আসো, তাদের কাছে মাফ চাও, যা হয়েছে হয়েছে, তারা তো ছেলে হারাইছে, তোমার তার কোনো কিছু লস হয় নাই। আমার আম্মু আর কোনো কিছু বলে নাই, এসে সুন্দর মতো মাফ টাফ চেয়ে আমাকে নিয়ে চলে গেল। তখন যখন আমি চলে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি অনেক কান্না করলো। তখন তার রিয়েলাইজেশন মনে হয় হয়ে গেছিল যে অ্যাকচুয়ালি তার ছেলে মারা গেছে। তখন সে আসলে রিয়েলাইজেশনটা করছে হয়তো বা, আমার যা মনে হয়। যাই হোক, পরে আমি চলে যাই আমার বাসায়। ভালো কথা, আমি টিউশনি করাচ্ছিলাম, কিন্তু আমার মেন্টাল কন্ডিশন ভালো ছিল না। আমি সাইকাইট্রিস্ট দেখাইছি, কম বেশি ওষুধ দিছিল, আর আমি কন্টিনিউয়াসলি ঘুমের ওষুধ খেয়ে এক প্রকার নেশাখোরের মতো পড়ে থাকতাম রাতের বেলা। স্পেশালি রাত 8টার পর থেকে আমার মাথায় প্রচন্ড পরিমাণ একটা ক্রেজ উঠতো, যে মনে হতো কি নিজেকে ফ্যানের সাথে ঝুলায় মেরে ফেলি। খুব খুব ফিল হতো। আর এর মাঝখানে তো আল্লাহর নাম ডাকাই ভুলে গেছি, নামাজ কালাম তো বাদ। আর সবাই বলা বলি করতো এই মেয়ে এরকম ড্রেস পরে কেন, মাথায় কাপড় দেয় না কেন, এই সেই। নিচে দারোয়ানরা বাজে চোখে তাকায় থাকতো, আমার বাসায় আর কি কথা বলছি, বাজে চোখে তাকায় থাকতো, এত রাতে কই থেকে আসে। ভাই বোন তো তারা তো অসম্ভবপর খারাপ ব্যবহার করলো আমার সাথে, কারণ ওই যে পালাইয়ে গেছিলাম কেন, তা এখন আমার জীবন সব ঠিক হয়ে গেলে তারা কি আমাকে মেনে নিছে? আমার মা বাবা মেনে নিছে। শত ভুল হলেও সন্তানের ভুলগুলাকে কিন্তু মা বাবা মেনে নেয়, এটা আমার জীবন দিয়েই দেখার কি। কিন্তু আমার ভাই বোন সেটা মেনে নেয়নি, আমাকে একই টেবিলে বসে কখনো খেতে দেয়নি।
কন্টিনিউয়াসলি খারাপ ব্যবহার। 2 দিন পর পরে আমার বোন বলে যে চা বাসা থেকে বের হয়ে যা, তুই আসছিস কিসের জন্য, কি তোর দরকার কি, চলে গেছিলি যখন তোর মনে ছিল না, খারাপ মেয়ে, চরিত্র খারাপ, হ্যান ত্যান, এখন আসছিস। এগুলো কথা বোনের থেকে শুনতে হয়েছে, যাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসছি আর ছোট থেকে বড় করছে, কারণ ও আমার অনেক ছোট, অনেক অনেক বেশি ছোট। ভাই তো সেম, টেবিলে বসলেই প্লেট ফিকে মারে, ঘরের থেকে টেনে হেঁচড়ে বের করে এক প্রকার মারধর করার চেষ্টা করে। তো ওই অবস্থায় একবার রাগারাগি করে বাসা থেকে বের হয়ে গেছি, যা থাকবো না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাসায় যে রাস্তায় যে চিন্তা হচ্ছে আমি কই যাব, কারণ তো শ্বশুর বাড়ির থেকে ভাত হয়নি, আমার বাপের বাড়ি তো হলো না। এখন আমি যে আমার মেডিকেলের হোস্টেলে উঠবো, ওখানে দুনিয়ার মানুষ বাজে বাজে কথা বলবে যে কি ব্যাপার এখানে কেন, আমি ওই কথাগুলো আর নিতে পারবো না। তখন আমার কাছে মনে হয়েছে কি যে আমি কোনো পতিতালয়ে যে আমি নিজেকে বিক্রি করে দিই, অ্যাটলিস্ট নিজের পেট তো পালতে পারবো, কারণ আমার কাছে খাওয়ার তো টাকাও নাই, আমাকে পালবে টাকে, আমার এই দায়িত্বটা নিবে কে। তখন আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই, তখন ও বলে যে তুই মাথা ঠান্ডা কর, আমি তোর বাসায় আসতেছি। ও বাসায় আসে, আম্মুকে বুঝায় যে আন্টি এরকম করে নাই, সে হ্যান তেন, ও তো এরকম কাজ করে ফেলবে। তখন তখন আম্মু ভয় পেয়ে যায় যে আসলেই তো তাই। আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাওয়া তো পুরাই বন্ধ, কারণ সবারই জামাই আছে। আমার থেকে ছোট বোনের বিয়ে হয়েছে, 18 বছর বয়সী মেয়ের বিয়ে হয়েছে, তারও জামাই আছে, সবারই জামাই আছে। হয় তাহলে আমার জামাইটাই নাই, এটা আমি মেনে নিতে পারতাম না। সবার বয়ফ্রেন্ড আছে, সবার কারো না কেউ আছে, আমার কেউই নাই। আর আমার তখন পৃথিবীতে কাউকে দরকার ছিল না, এই হাজবেন্ড ছাড়া। মানে যেখানে যায় মানুষ বাজে বাজে বিয়ের আগে যেমন প্রপোজাল দিত কি প্রেম করবা নাকি, একটা মেয়ে বিধবা যখন হয় বা অনেকের ডিভোর্স হয়, প্রপোজাল দেয় যে ফিজিক্যাল ইন্টিমেসি করবা কিনা, ফিজিক্যালি অ্যাট্রাক্ট হবা কিনা, সবকিছু ফিজিক্যাল নিডস। কেন কোথাও কি সাইনবোর্ড দেওয়া আছে যে আই নিড ফিজিক্যালি আমার কোনো কিছু দরকার, এটা কোথাও লেখা আছে যে আমার ফিজিক্যালি নিড চাচ্ছি আমি তো কাউকে বলতেছি না যে ভাই আমার দরকার, আসেন আমাকে হেল্প করেন। ও হুদাই ফোন দিয়ে তোমার এরকম ঘটনা এই সেই, খুবই সিম্পলি, তারপরে বলে কি চলো দেখা করি কিছু সময়, তখনই বোঝা যায় বাজে মতলব। অনেকে দেখা হয়ে ফেস টু ফেসও এমন বলছে, কলেজে গেছি সিনিয়ররা, অনেকে ফ্রেন্ড সার্কেলরা হাসাহাসি করছে, আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম, কন্টিনিউয়াসলি আমি সেন্সলেস হয়ে পড়ে যেতাম, আমার কোনো সেন্স থাকতো না। এটা নিয়ে হাসাহাসি করতো, আমি নাকি সিম্পেথি গেইন করতেছি, আর আমার সিম্পেথি গেনার। আমার হাজবেন্ড মারার জায়গায় সিম্পেথি গেইন আমি মার্ডার করছি না, আমি বলছি যে নিয়ে যাও আল্লাহ, সিম্পেথি গেইনার কিভাবে হলাম আমি? এত মানুষের এত বাজে বাজে কথা আমি নিতে পারতেছিলাম না। তো আসলে ব্যাপারগুলো আমরা যারা ইসলামিক না তারা বিশ্বাস করবে না। আমি স্বপ্ন দেখি, আমাকে আমার হাজবেন্ড এসে বলতেছে কি যে লাল শাড়ি, বেনারসি লাল শাড়ি, মাথায় লাল কাপড় দিয়ে আমাকে বলতেছে কি আমার বউ খুব সুন্দর লাগতেছে, এই আমার বউটা না একদম পরীর মতো লাগতেছে। আমি ওকে এটা দেখছি, দেখার পর আমি একটা হুজুরকে জিজ্ঞাসা করলাম কি বুঝাচ্ছে, বললো যে তোমার মনে হয় আবার বিয়ে হবে। হ্যাঁ, যে পরে আমি ভাবলাম যে পুরাই মনে হয় ফালতু বাকওয়াস ঘটনা, যাই হোক বাদ দিই। তো ফাঁকতালে আমার আম্মু যেদিন আমার হাজবেন্ড মারা গেছে 6 তারিখে ডিসেম্বরের, 7 তারিখে এসে পাত্র খোঁজা সে শুরু করে দিছে, টু ফাস্ট। সে খুঁজতেছে, জানুয়ারির 1 তারিখে আসছে আমার বাসায়, মানে আমার মার বাসায়। এই বিরত এই 6 তারিখ থেকে 1 তারিখ সে কিন্তু পাত্র খুঁজে যাচ্ছে, অলরেডি 4টা পাত্র সে জোগাড়ও করছে বিভিন্ন জায়গা থেকে। তাদেরকে কাউকে বাড়ি, কারুকে গাড়ি, যেভাবে হোক কোনো না কোনো একটা পারপাস দিয়ে সে বিভিন্ন ভাবে ছেলে রাজিও করছে। তার মাঝখানে আমার চাচাতো ভাই ছিল, যখন আমি আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে চলে যাই তখন আমার চাচাতো ভাই একটা প্রপোজাল দিয়েছিল যে আমার শালা ছিল, চাচি আপনি বললেই পারতেন আমার শালার সাথে বিয়ে দিতাম। মানে তার ধারণা ছিল হয়তো বা আম্মু ভালো কোনো ছেলে পাইনি, আমাকে বিয়ে দিতে পারিনি, আমি ফ্রাস্ট্রেশনের চোটে হয়তো বা পালায় টালায় গেছি। তো আম্মুর ওটা মাথায় ছিল, তো আম্মু আবার আমার ওই চাচাতো ভাইকে ফোন দিবে, তা আমার ভাই বোন একদমই না, নিষেধ, না না আম্মু ফোন দিও না, মান সম্মান চলে যাবে। আম্মু তো একটা চেষ্টা করে দেখি তো, আর তোরা চুপ থাক। তো আম্মু পরে ওনাকে ফোন দিচ্ছে যে তোমার কি শালাটা সিঙ্গেল আছে কিনা, বললো চাচি আমি কথা বলে জানাবো। তো কথা বলছে তারা, বলার পর তার শালা রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কারণ হচ্ছে তার বোন এখন থেকে প্রায় 20 বছর আগে, যার বয়স এখন বর্তমানে 50-20 বছর আগে সে বিধবা হয়ে যায়, ঠিক আমার মতো 1.5 বছরের সংসারে। বাট তার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তখন সে প্রেগনেন্ট ছিল, আর এই শকের কারণে সে তার মিসক্যারেজ হয়ে যায়। আর প্রায় 4 বছর সে প্যাথিডিন নিয়ে থাকতে হয়েছে। সে জব করতো, তার হাজবেন্ডও জব করতো।
তারপরে তার বয়স যেহেতু তার বিয়ে হয়েছিল 30 বছর বয়সে, হাজবেন্ড মারা যায়, সবকিছু ওভারকাম করে তার 35 লেগে গেছে। তারপর আর ফ্যামিলি সাহস করে তাকে আর বিয়ে দেয়নি, কারণ মেয়ের মেন্টাল কন্ডিশন এমন দেখছে। আবার বিয়ে দেওয়ার কথা বলে যদি আবার সেম ঘটনা ঘটে, তাকে বিয়ে দিব কিভাবে, এজন্য আর তাকে বিয়ে দেওয়ার কথাটা বলেনি। তো তারপর থেকে সে তার এই ভাইদেরকেই মানুষ করছে, তার ফ্যামিলির প্রতি সে নিয়োজিত করছে তার পুরা জীবনটাই। এই ভাইয়ের অনেক ছোট ছিল, প্রায় 15 বছরের গ্যাপে ভাই আর কি। তো ছেলে হিসাবে এদেরকে মানুষ করছে। আমার আসলে বেসিক্যালি আমার যার বাসা থেকে প্রপোজাল আছে তার বাবা মা মারা গেছে, এই বোনই সব দায়িত্ব পালন করে আর কি, বাবা মা সবকিছুর। যাই হোক, তারাও মেয়ে খুঁজতেছিল, মেয়ে পাচ্ছিল না, পারফেক্ট মেয়ে। সে আসলে তার পারফেক্ট ওয়াইফ খুঁজে পাচ্ছিল না। তার শিক্ষিত মেয়েও লাগবে, সে নাকি আবার সুন্দর মেয়েও নিবে। তো ফাঁকতালে আমার প্রপোজাল যাওয়াতে সে এক বাক্যে হ্যাঁ বলে দিছে যে হ্যাঁ আমি এই মেয়েকে বিয়ে করতে রাজি। সে আমাকে অনেক ছোটবেলায় দেখছে, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে, বাট আমি তখন তাকে নোটিস করিনি। ফ্যামিলিগত তো একবার দেখা হয়েছিল। তো এমনও হয়েছে যে আম্মু তার জন্য মেয়ে খুঁজছে, বাট হয়নি তার। যাই হোক, আমার ক্ষেত্রে সে রাজি হয়েছে শুধুমাত্র এটার জন্য, যখনই সে আমার ঘটনাটা শুনছে তার বোনের প্রতিচ্ছবিটা তার চোখের সামনে ভেসে উঠছে, আর সে মনে করে তার বোন বিয়ে করা উচিত ছিল। তো তার বোন কেন বিয়ে করেনি, সে বড় থাকলে তখন অবশ্যই তার বোনকে সে নিজ দায়িত্ব নিয়ে বিয়ে দিত। যেহেতু সে তখন ছোট ভাই ছিল, এই জন্য সে বিয়ে দিতে পারেনি, বিধায় সে চায় না যে আরেকটা মেয়ের জীবন ঠিক এইভাবে নষ্ট হয়ে যাক। এই জন্য সে রাজি হয়েছে। আমার আম্মু আব্বু আমাকে বলে যে এরকম ছেলে আছে, এই কথা শুনে তো আমি খাট থেকে লাফ দিছি, না আর হবে না এই বাসায়, আমি চলে যাব, থাকবো না এই সেই। তখন আমার আব্বু কান্না করে বলে যে তুমি তো অলরেডি তোমার স্বামী হারাইছো, তুমি কি চাচ্ছ তোমার বাবাও কেউ তুমি হারাও? তো আলটিমেটলি আমি তো সন্তান, বাবা মার প্রতি আমার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আর তখন না করতে পারিনি, না করতে না পেরে তখন বিয়ের জন্য হ্যাঁ বলে দেই। তখন আমার স্বামী মারা গেছে মাত্র 2 মাস হলো। এটা শুনে তো আমার শাশুড়ি খেপে মেপে বাঘ, আমার ছেলে মারা গেছে 2 মাস হতে না হতে তুমি বিয়ে করলা, এ কি ভালোবাসা তোমার? মানে সে এতটা এটা খেপে তো গেছে। শুধু আপনার শাশুড়ি না, আমি শিওর যে এখনো যারা শুনছেন, হ্যাঁ, এই রেডিওটা যারা টিউন করে আছেন, যারা শুরু থেকে এখন অব্দি গল্পটা শুনেছেন মনোযোগ দিয়ে, আপনি যে প্রেমের গল্প আমাদেরকে বলেছেন, যার কারণে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে সবকিছু ছেড়ে চলে গেছেন, সেই মানুষটা মারা যাওয়ার উইদিন 2 মান্থস, মানে 60 দিনের মধ্যে আপনার আবার দ্বিতীয় বিয়ে হচ্ছে। এটা আসলে স্বাভাবিকভাবেই কিন্তু যে কোনো মানুষকেই মানে একটু প্রশ্নবিদ্ধ করবে। সেই উত্তরটাই হয়তো আপনি একটু আগে দেওয়ার চেষ্টা করেছিলেন, যে নানাভাবে আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হতো এবং আলটিমেটলি আপনি কাউকেই পাচ্ছিলেন না, এবং আপনাকে অনেকটা সুইসাইড অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করছিলেন বা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই কারণেই আপনি দ্বিতীয় বিয়েটা করেছেন, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা আসলেই তাই। আমি বলবো না যে ফ্যামিলির এত বেশি প্রেশারটা ছিল, কিন্তু ওই ইমোশনাল প্রেশার থেকে পারিপার্শ্বিক প্রেশারটা খুব ছিল আমার উপর। আচ্ছা, আমাকে ছেলের মানুষরা যেভাবে টর্চার করতেছিল, বা ছেলের মানুষের যে এতটা খারাপ রূপ হতে পারে এটা আমার আসলে জানা ছিল না। আমি ছেলেদেরকে খারাপ বলতেছি না, সবাই সেম হয় না, আসলেই হয় না, কিন্তু আসলে কিন্তু খারাপ বলতেও আছে। একটা একা মেয়েকে পেলে যে মানুষ কিভাবে তাকে মানে হ্যারেস করে, এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না, যারা হয়েছে হয়তো বা তারা জানে। মানে আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকেই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছেন আপনি? কারণ আমি আসলে বেসিক্যালি আল্লাহকে খুব বিশ্বাস করি, আর আমার হাজবেন্ড কম বেশি বলে গিয়েছিল যে তুমি বিয়ে করো, এটা একটা ব্যাপার, আর পারিপার্শ্বিক একটা ব্যাপার ছিল। আর একটা জিনিস, আমার একটা শেল্টারের দরকার ছিল। আচ্ছা, আমি একটা শেল্টার চাচ্ছিলাম যে যেখানে আমি নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারি। না, আমি বলতে যাচ্ছি যে আপনি ধরেন বিয়ে তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা পৃথিবীতে প্রথম কিন্তু নুসরাত মিম নয়, এর আগে অনেকেই বিয়ে করেছেন, ভবিষ্যতেও করবে, প্রয়োজনে মানুষের জীবনের চলার তাগিদেই সে দ্বিতীয় বিয়ে করছে। কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম যে আপনি যেই মানুষটার জন্য সবকিছু ছেড়েছেন, যেভাবে করে গল্পটা আগাচ্ছিল শুরু থেকে এখন অব্দি, এই জায়গাটায় এসে হয়তো অনেকে হোঁচট খাবে যে স্বামী মারা যাওয়ার 2 মাসের মাথায় আবার সে বিয়ে করলো। এটা হয়তো 2 বছর পরে হলে হয়তো এই প্রশ্নটা এতটা প্রশ্নবিদ্ধ হতো না। 2 মাসের মাথায় এটার জন্যই, কারণ হচ্ছে আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে রাখতে চাচ্ছিল না, আমি তাদের উপর বোঝা ছিলাম। মানে যেভাবে হোক কাঁধ থেকে বোঝাটা নামাতে হবে, আর আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি শ্বশুর বাড়িতেও যেতে পারতেছি না, বাবার বাসায় বোঝা, হয় আমাকে সুইসাইড করতে হবে, নয়তো এমন একটা পথে যেতে হবে যেটা আমি কখনোই চাবো না আমার জন্য। আর আমি একে তো আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, তো যদি আমার কপালে লেখেই রাখে টুডে টুমোরো বিয়ে ছাড়া আমার কোনো অপশন নাই, আমি দেখতে পাচ্ছিলাম না আসলে সত্য কথা, তখন আমি বাধ্য হয়ে রাজি হয়ে গেছি। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি যাকে বিয়ে করতে চাইছি আমি
মানে একটা জিনিস তা আসলে তো নিজেরও একটা রাজি খুশির ব্যাপার থাকে, জি। একটা ব্যাপার আমি 100% রাজি হয়ে গেছি, কারণ সে একটা আনম্যারিড ছেলে হয়ে একটা ম্যারিড মেয়েকে বিয়ে করতে চাইছে। আচ্ছা তার কোনো আগে বিয়ে হয়নি, বাচ্চা নাই, কিছু নাই, সে একটা আনম্যারিড মেয়েকে বিয়ে করতে চাইছে। যদিও আমি তখনও তার বোনের ঘটনা জানতাম না, আচ্ছা। তো আমি কিউরিয়াস ছিলাম কি ব্যাপার কি। পরে আম্মু আমাকে বলছে সে এক দেখাই বিয়ে হয়, যেভাবে আমার আম্মু চাইছিল, যেভাবে যেরকম ছেলের সাথে চাইছিল ঠিক আমার আম্মু সেরকম ছেলের সাথেই বিয়ে দেয় আসলে। ওকে, আমরা আসবো আবার আপনার কাছে, একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি। টিউন করে আছেন জাগো এফএম 94.4 ঢাকা এবং কুমিল্লা থেকে রেডিওতে সরাসরি শুনতে পাচ্ছেন 94.4 ফ্রিকোয়েন্সিতে। এছাড়া ফেসবুক অ্যাপে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/RJ উদয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। একই সঙ্গে অনুষ্ঠানটা ব্রডকাস্ট হচ্ছে youtube/jagofm এই ইউটিউব চ্যানেলটিতে। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, কেমন লাগছে আজকে অনুষ্ঠান? অনেকের অনেক রকমের মতামত দেখতে পাচ্ছি, কিছু মতামত ঝটপট করে নামগুলো পড়ে ফেলতে চাই। আমাদের সাথে রয়েছেন এদিকে বন্ধু, নামটা হচ্ছে লাভলি, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু শাকওয়াত, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু চিরঞ্জিত, রয়েছেন মোস্তাফিজুর, রয়েছেন আমাদের সাথে সাকিব, রয়েছেন আমাদের সাথে রেজওয়াল, রয়েছেন প্রিয়াঙ্কা, রয়েছেন সুব্রত, রয়েছেন পলি, রয়েছেন তৃপ্তি, রয়েছেন আজিম, রয়েছেন জালাল, রয়েছেন আলী, আনোয়ার সহ আরো বেশ বেশ অনেক অনেক বন্ধু। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করে দেওয়ার জন্য। এবং অনেকেই লিখেছেন যে আজকের অনুষ্ঠানটা, আজকের এই এপিসোডের যে ঘটনাটা রয়েছে এটা খুবই হার্ট টাচিং। এক্স্যাক্টলি। এবং জীবন কিন্তু এরকম বাঁকে বাঁকে মন নিবে, জীবনটা কখনো স্মুথলি চলবে না। মানে আমরা যদি ধরে নেই আজকে আমি যা দেখছি ঠিক তাই আগামীকালকে ঘটবে, তা কিন্তু নয়। কালকে সকালে বৃষ্টিও হতে পারে, রোদও হতে পারে, আবার খুব করে ঝড়ও হতে পারে, আল্লাহ না করুক ভূমিকম্পও হতে পারে। সো আমরা আসলে কেউ জানি না কালকে কি হবে। তাই লাইফের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে নতুন মানুষের কাছ থেকে নতুন অভিজ্ঞতা যখন শুনি, তখন আমার কাছে মনে হয় উনি যখন গল্প বলছিলেন, ট্রাস্ট মি, আমি এই হট সিটে বসে চিন্তা করছি যে এক্স্যাক্টলি, মানে একটা সম্পর্ক যখন তৈরি হয়, দুটো মানুষ যখন প্রেমের সম্পর্কে হয়, তখন স্বপ্ন থাকে তারা বিয়ে করবে। তারা যখন বিয়ে হয় তাদের স্বপ্ন হয় তারা বাবা হবে কিংবা মা হবে। কিন্তু এর মাঝখানে যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, এটা কি এই মিম জানতো? বা যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছেন সে একবারও চিন্তা করেছিল? হয়তো না। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু কেউ কখনো হয়তো আমরা এইভাবে ভাবি না। তো আজকের এই এপিসোড থেকে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা আসলে জানি না কাল সকালে কি হবে। আজকে আমি যা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নর হয়তো রাস্তাটাই পরিবর্তন হয়ে গেছে, স্বপ্ন দেখার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। যে মেয়েটি আসলে যার জন্য জীবনের সবকিছু ছাড়লো, একটা পর্যায়ে সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেল। তখনই মানে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কিন্তু এক নিমেষে শেষ হয়ে গেছে মিমের। কিন্তু মিম সেখান থেকে যে কারোর সাপোর্ট, আমার খুব মানে একটা বিষয় মনে হচ্ছিল যে আসলে আমি এখানে যতই বলি না কেন, আমি ওর সিচুয়েশনটা এক্সপ্লেইন করতে পারবো না, যেটা ওই বলতে পারবে, যার কারণে আমি ওকে থামাচ্ছিলাম না, ও বলুক। তো আলটিমেটলি তো তাই, যে একটি মেয়ের যখন হাজবেন্ড চলে যাবে, সেই ফ্যামিলিতে, তার হাজবেন্ডের ফ্যামিলিতে খুব কম পরিবারই আছে তাকে রিসিভ করবে। খুব কম পরিবারে আমরা দেখি যে আসলে সেই মেয়েটিকে রেখে দেয়, তার পড়াশোনা থেকে শুরু করে তার পরবর্তী জীবনে তাদের সাথে তাকে সাপোর্ট দেয়া, সেটি যেমন সে পায়নি, তেমনি পরবর্তীতে তার নিজের বাবা মা, যারা প্রথম থেকেই তার ভাষ্য মতে যে তাকে সাপোর্ট দিচ্ছিল না, তারা কিন্তু আরো এগ্রেসিভ হয়ে গেলেন এবং তারা কিন্তু সেই সুযোগটাতে, অর্থাৎ তাদের স্বপ্ন পূরণে, তাদের যেরকম ছেলে প্রয়োজন, তাদের যেরকম ছেলে পছন্দ, সেই রকম একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আরেকটি সুযোগ বোধহয় তাদের জীবনে ফিরে এলো। ব্যাপারটা অনেকটা এরকমই শোনাচ্ছে, যদিও কথাগুলো শুনতে খারাপ লাগছে। তো বাস্তবতাটা হচ্ছে যে আসলে একটি মানুষের যখন মানে খুব অল্প বয়সে বিধবা হয়ে যান, তখন সোসাইটি তাকে কিভাবে দেখে সেটারও একটা মেসেজ কিন্তু আজকে আমাদের ভুক্তভোগী মিম দিয়েছে। আমি শুধুমাত্র বলবো যে মানুষ কিন্তু শুধু যে ফিজিক্যাল ভাবে হ্যারাসমেন্ট হয় সেটা কিন্তু নয়, মেন্টালিও অনেকভাবে মানুষ আসলে হ্যারাসমেন্টের শিকার হয়। সেটা কিন্তু ঘর থেকে শুরু হয়। মিম যেমন তার পরিবারের কথা বলছে, যে তার ভাই বোন একসাথে খাচ্ছে না, এক টেবিলে বসছে না, তাকে ঘর থেকে বের করেছে। এটা তো এইটা আপনি কিভাবে থামাবেন? এটার জন্য তো তাকে মানে রাস্তায় নামতে হচ্ছে না। সোসাইটি তো আসবে পরে, প্রথমে তো ফ্যামিলি। সো ফ্যামিলি যখন সাপোর্টিভ হবে না, তখন বাহিরের মানুষ তো সুযোগ নিবেই। আর এক শ্রেণীর মানুষ সুবিধাবাদী, সুযোগবাদী, সেটা থাকবেই সমাজে, সব স্তরে, সব জায়গায়, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের ফ্যামিলিগুলোকে আমাদের বোধ হয় আরো অনেক বেশি এই সমস্ত জায়গায়, এই সমস্ত সিচুয়েশনে আরেকটু কোঅপারেট করা উচিত। আমার মেয়েটি বা আমার বোন বা আমার ভাই এই সিচুয়েশনে পড়েছে, আমি তার পাশে থাকবো জীবনের শেষ অবধি, তাকে সাপোর্টটা আমি দিয়ে যাব, আর কেউ না দেখ। এই মনোভাবটা যখন ফ্যামিলি মেম্বারসদের থাকবে না, তখন হয়তো বা একজন মানুষের কষ্টটা অনেকটা কমে আসবে। কিন্তু মিমের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টে ছিল। এবং আমি শিওর আজকে যারা শুনছো এই গল্পের সাথে অনেকেই জীবনের মিল খুঁজে পাবে অনেক ক্ষেত্রে।
একটু চিন্তা করলেই পাবে। লিখো আমাকে, সরাসরি ইনবক্সও করতে পারো আমার ফেসবুক পেজ www.facebook.com/rjudair পেজের ইনবক্সে। হয়তো সময় স্বল্পতা সব কমেন্ট এখানে পড়তে পারি না, ইনবক্সে থাকলে পরবর্তীতে আমি মেসেজ দেখে নিব। ইনশাল্লাহ কোনো এক পর্বে তোমার সাথে লাইভে এরকম হটসিটে কথা হবে। আগামী পর্বে তুমি যদি চাও তোমার জীবনের ভালোবাসার গল্পটা লাইভ রেডিওতে এসে বলতে 94.4 ফ্রিকোয়েন্সিতে, লাভ স্টোরিতে, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করো। মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করে ফেলো RLS, একসাথে লাখো RLS, একসাথে লিখো, স্পেসে তোমার নাম লিখো, স্পেস তোমার লোকেশন, স্পেসে তোমার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দাও 26969 এই নাম্বারটিতে। বন্ধু, আপনার ঘর সাজাতে এবং গৃহস্থালী সকল পণ্য কিনতে আজই চলে আসুন আপনার নিকটস্থ RFL বেস্ট বাই শোরুমে। এখানে আপনারা পাবেন গ্রোসারি, হাউস হোল্ড, কিচেন আইটেম সহ আরো অন্যান্য প্রয়োজনীয় পণ্য, এবং ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করতে পারেন www.rflbestbuy.com এ। চলছে আর যে উদয়ের উপস্থাপনায় লাভ স্টোরি, প্রতি শনিবার রাত 10টায় এই অনুষ্ঠানটা এখানেই হয়। আমাদের আজকের অতিথি নুসরাত মিম। শুনছি আমরা তার জীবনের করুণ ভালোবাসার গল্প। যে গল্পের প্রথম পার্টটা শেষ হয়েছে, এখনো আরো বেশ কিছুটা সময় রয়েছে, আমাদের বোধহয় আর হাফ এন আওয়ারের মতো সময় রয়েছে। শেষ 30 মিনিটে আমরা শুনবো তারপর তার জীবনটা কোন দিকে টার্ন নিল। সো মিম, আমাদের হাতে 30 মিনিট সময় রয়েছে, লাস্ট 30 মিনিটস। এই 30 মিনিটসে আপনার পরবর্তীতে কি হলো, আজকে আপনি কি অবস্থায় আছেন, পুরোটুকু আমরা শুনতে চাই। সো বিয়েটার দ্বিতীয় বিয়ে হলো আপনার জীবনে, এটা কত সালে? এটা 2021 সালে। এবং এটা আপনার মায়ের বাবার পছন্দে হয়েছে? মা বাবার একদম পছন্দে, এক দেখাই বিয়ে হয়ে গেছে। কি করেন আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন। ঠিক আছে, তারপরে শুনি বিয়ের পরে সবচেয়ে যেটা আমার আসলে মনে হয় অনেক বন্ধুরও প্রশ্ন থাকবে একই কথা, যে এই যে এই বিয়েটা তো আপনার পারিবারিক ভাবে হলো, আর প্রথম বিয়েটা ছিল আপনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন, এবং পারিবারিক ভাবে বিয়ে হয়েছে মাত্র আপনার প্রথম হাজবেন্ডের মৃত্যু 2 মাসের মাথায়। সেই সময় এই নতুন মানুষটাকে রিসিভ করা, তাকে স্বামী হিসেবে মেনে নেয়া, সবকিছু কেমন ছিল সেটা শুনতে চাই। প্রথমত তো বিয়ের অনুষ্ঠানটা যেটা আমার আম্মুর স্বপ্ন ছিল সেটাও পূরণ করছি আমি। হলুদ হয়েছে, অনুষ্ঠান হয়েছে জাঁকজমক ভাবে, যেভাবে আমার আম্মুর স্বপ্ন দেখেছিল একটা তার মেয়েকে বিয়ে দিবে, ঠিক সেভাবে হয়েছে। মার্কেট, শপিং সবকিছু আমি করেছি। মেন্টালি রাজি ছিলাম, মানে ফিজিক্যালিও রাজি হতে হবে, এটাই স্বাভাবিক। আমি আসলে প্রিপেয়ার ছিলাম 100% ভাবে যে এখন যাকে আমি বিয়ে করছি আমি তো তাকে এটা বলতে পারি না যে না আমি বিয়ে করছি এখন তো আপনার সাথে আমার সম্ভব না, এই বাংলা সিনেমা বা সিনেমার কাহিনীটা আমি করতে পারবো না বা এটা হবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি জেনে বুঝে বিয়ে করছি, আর যদি আমার এতটা মত থাকতো তাহলে আমার বিয়ে না করাটাই উচিত ছিল, কারণ আমি যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট, নিজের ডিসিশন নিতে পারি। তা আমি এই জন্য প্রিপেয়ার ছিলাম। তো বাসরাতে আমাদের প্রথম দেখা আর কি, মানে প্রপারলি দেখা আর কি, আমি ওদিন মনে হয় ফার্স্ট ফেস দেখি, চেহারাটা ঠিক মতো। পরে ওদিন আমাদের ফেসবুকের পাসওয়ার্ড নেওয়া, কথাবার্তা বলা, ব্লাড গ্রুপও আমি জানতাম না, ওদিন জানা হয় আর কি। তো উনি ওই দিন আমাকে বলছিল যে অনেক হ্যাজার্ড গেছে আজকে, আপনি ঘুমায় যান। আর পরে আমি ওনার দিকে কিছুক্ষণ তাকাই আছি যে কি কিছু বলবে না, মানে হ্যাঁ স্বাভাবিক সবাই যেটা ভাবছে আর কি, ব্যাপারটা ওরকমই যে কিছু কি মানে হবে কি হবে না, আমি আসলে আই ডোন্ট নো। তখন উনি বলতেছে যে কি ভাবতেছেন। আমি বললাম যে না কিছু 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 বলে, আচ্ছা কিছু না, শোনেন আসলে আমিও তো ফ্যামিলির প্রেসারে বিয়ে করেছি, কারণ সমাজে থাকতে হলে বিয়ে করতে হয়, ছেলে মানুষেরও করতে হয়, বিয়ে করতে হয়, বাচ্চা করতে হয়, এটাই স্বাভাবিক। আমি আসলে তো আপনাকে ওইভাবে চিনি না, জানিও না, আমি আসলে আপনাকে চিনতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমি যখন আপনার প্রেমে পড়ে যাব, ভালোবাসবো আপনাকে সম্পূর্ণভাবে, তখন আমি ব্যাপারটাকে অন্য লেভেলে নিতে চাচ্ছি। তো প্রথমে ভাবলাম যে এটা কি তার নিজের স্বার্থের কারণেই ছিল নাকি, আমার ব্যাপারটা এমনই ছিল, কিউরিয়াস, মানে নিজের স্বার্থের কারণে হয়তো বা অন্য অ্যাফেয়ার বা পছন্দ আছে এরকম। পরে যখন জানতে পারি আস্তে আস্তে ওনাকে, যে উনি কন্টিনিউয়াসলি আমার সাথে শুধু গল্প করে, কেমন ছিল, কি করেন, কি পছন্দ করেন না করেন। আমরা স্টিল নাও আপনি করে কথা বলি দুজনকে, তুমি পর্যায়ে যেতে পারিনি আসলে, বাট এই আপনির মধ্যেও যে এতটা মাধুর্য থাকতে পারে এটা আসলে আমার জানা ছিল না। একটা মৃত লাশকে কিভাবে জীবিত করতে হয় আমি ওটা ওনার কাছ থেকে দেখলাম, যে আমি একটা মৃত লাশ ছিলাম, আমাকে জীবিত করছে উনি, মানে গাছে ফুল দিয়ে সুন্দর মতো করে আমাকে একটা সুন্দর ফুল তৈরি করেছে। উনি আমাকে সবভাবে সাপোর্ট করে, মেন্টালি, ইমোশনালি, ফিনান্সিয়ালি, সবভাবে, যেটাতে আমার ভালো লাগে কোনো কিছুতেই না নাই। আর এতটা ভালো বন্ধু উনি আমার, এটা আমি বলে বুঝাতে পারবো না যে একটা হাজবেন্ড এতটা ভালো ফ্রেন্ড কিভাবে হয়। যখন যে জায়গায় যেতে চায়, যেমন যেতে চায়, যা করতে চায় করি। ইভেন প্লাস আমার যে ব্যাড এক্সপিরিয়েন্স গুলো ছিল আফটার আমার হাজবেন্ড মারা যাওয়ার পর, ইভেন প্লাস সেগুলোও জানে। আমাকে অনেকে বলেছিল যে হাজবেন্ডের সাথে একটু শেয়ার করো না, সে কষ্ট পাবে, মনে দুঃখ পাবে, বাট আমার হাজবেন্ড পুরাই উল্টা, সে এগুলো শুনতে আগ্রহী, বুঝতে আগ্রহী, ইভেন প্লাস সে আমাকে সাপোর্ট করতে আরো বেশি আগ্রহী। আমাকে মাঝে মাঝে আমি অনেক সময় প্রশ্ন করে বসে আবেগের বসে যে আমাকে
বিয়ে করলেন কেন? কারণ ওই বোনের দরদের কারণে? তখন বলে আরে কই, আপনি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর, আপনার মতো সুন্দর মেয়ে তো আমি পাচ্ছিলামই না, আপনি এডুকেটেড, আপনার মতো একটা ডাক্তার সুন্দরী মেয়েকে কে হাতছাড়া করে বলেন? আর ওসব কি, ওসব কোনো ব্যাপার না, আমারও বিয়ে শাদী এটা কোনো ব্যাপার হলো নাকি? আর ওটা বিয়ে হয়েছে কে বলছে আপনাকে? নাও তো হতে পারে, তাই না? আচ্ছা কি বিয়ে হয়নি আমার? বলে কি না আসলে মানে, আমি বলি আপনি জেলাস ফিল করেন না? বলে কি না আসলে তা একটু তো হয় হালকা, তাই না? মানে ব্যাপারটা এমন, আমাদের মাঝখানে কথাগুলো হয় প্রচন্ড পরিমাণ ফাইজলামি, দুষ্টামি, এরকম আমি চিল্লাচিল্লি করতেছি, বকতেছি, কোনো কথা নাই, বা যাই করি কিন্তু কান্না করা যাবে না, মাস্ট বি এটা যে কান্না করা যাবে না, আপনি কান্না করবেন না প্লিজ, আমি আপনার কান্নাটা নিতে পারি না। আর কান্না করলেই ভাবে হয়তো বা পাস্ট এক্সপিরিয়েন্সের জন্যই কাঁদতেছি, যেটা উনি একদমই পছন্দ করেন না। ওনার কথা যা হয়েছে হয়েছে, এখন তো ভালো আছেন, সব ঠিক আছে, মানে এটার জন্য উনি আমার পাস্ট এক্সপিরিয়েন্স শোনার কারণে আমার শ্বশুর বাড়ি বর্তমানে যারা আছেন এতটা সাপোর্টিভ, তারা সবাই জানে যে নেই কিন্তু আমাকে বিয়ে আর কি করাইছে। ইভেন প্লাস আমার কখনো ফিল হতে দেয়নি যে আমি আর সেকেন্ড ম্যারেজ। আমার বাসর ঘরে এত সুন্দর করে সাজানো হয়েছিল, আমার কাছে মনে হয়েছে এ বুঝি আমার প্রথম বিয়ে। মানে আমার কখনো আমার সামনে উচ্চারণ পর্যন্ত আমি করতে দেখিনি যে সেকেন্ড এমন কোনো কিছু। এতটা সাপোর্টিভ তার ফ্যামিলি, সে নিজেও। মানে আসলে আমি অনেকে বলে যে অ্যারেঞ্জ ম্যারেজে নাকি ভালোবাসা হয় না, ভালো মানুষ পাওয়া যায় না, মনে হয় কথাটা ভুল। আমার মুখ দিয়ে বলতে হচ্ছে যে মানুষ, আমি লাভ ম্যারেজকে 100% ভাবে সাপোর্ট করি। আসলে ম্যারেজ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার পার্টনারটা কেমন, আপনার ভাগ্যে কেমন কোন মানুষ পড়ছে, এইটুকুই। অলরাইট, সো নুসরাত, যেই জিনিসগুলো আমার অনেক বন্ধুই প্রশ্ন করেছে আপনাকে, সেগুলোই একটু শুনতে চাই। প্রথমত হচ্ছে যে এই যে আপনার বিয়ের পরে আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি কোঅপারেট করছে, আপনি বলছেন খুব অল্প সময়ের মধ্যে দ্বিতীয় হাজবেন্ডের কথাটা বলছিলেন, তো কখনো মানে হয়নি কি যে আসলে আপনার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, হয়তো বা আপনি তো একজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন, ব্যাপারটা ওইখানেও তো আসলে প্রচুর ভালোবাসা ছিল। হ্যাঁ, মনে পড়ে। ঈদ, ভ্যালেন্টাইন ডে, বিশেষ দিনগুলো যেখানে যে মুহূর্তে মনে পড়ে। ইভেন প্লাস আমরা যে কক্সবাজারে গিয়েছিলাম হানিমুনে, ওটাও মানে আমার এই হাজবেন্ড আমাকে কখনো কক্সবাজারও নিয়ে যেতে চায় না, যদি আমি হার্ট হই ভয়। আচ্ছা। আমাদের হানিমুনটাও মানে উনি অনেক মানে প্রায় 6 মাস কি 7 মাস পর উনি আমাকে সিলেটে নিয়ে গেছে। আমি বললাম যে কক্সবাজার যাবেন নাকি? বলে না না, কক্সবাজার দেখা লাগবে না, সিলেট যাই চলেন। অথচ ওনার কিন্তু কক্সবাজার দেখার অনেক শখ ছিল ওনার ওয়াইফের সাথে। হুম হুম হুম। এতটাই ওনার ইচ্ছা ছিল যে উনি ওনার ওয়াইফ কিনে ফার্স্ট হানিমুনটা কক্সবাজার করবে, কিন্তু বাট ওটা হয়ে ওঠেনি। আচ্ছা। কারণ কেন, যদি আমি হার্ট হই বা আমার পুরোনো স্মৃতিগুলো যদি আমাকে কষ্ট দেয়। আচ্ছা, সো মানে এইরকম ভাবে লাইক হচ্ছে আপনি আজকে যে সিচুয়েশনের ফেস করে এসেছেন, এবং এখন আপনি যে জীবনটা পালন করছেন, বা আপনি দ্বিতীয় ভাবে বিয়ের পর যে জীবনটা আপনার যাচ্ছে, তো আমি এখানেই প্রশ্নটা করতে চাই আপনাকে যে আপনার সিচুয়েশনে কিন্তু শুধুমাত্র আপনিই নন, এরকম অনেকেই আছেন হয়তো তারা লাইফে আর ঘুরে দাঁড়াতে পারে না, কিংবা হয়তো ফ্যামিলির সাপোর্টটা তো আপনি যেমন পাননি, হয়তো অনেকের ক্ষেত্রে ফ্যামিলিই নাই, ফ্যামিলি হয়তো তাকে আর রিসিভই করছে না। আপনি আপনার জীবন থেকে কি শিখলেন? আপনি আপনার জীবনে কোন জায়গাগুলো ভুল করেছেন বলে আপনার মনে হয়, কিংবা কোন জায়গাটা আপনি রাইট ডিসিশন নিয়েছেন বলে আপনার মনে হয়? আমার জায়গায় আমি ভুল ডিসিশন এটাই বলবো, যত যাই হোক আমাদের উচিত না আমাদের প্যারেন্টসকে হার্ট করা। কারণ আমি এখন যে পর্যায়ে আছি, আমিও দুদিন পর মা হব, আমি চাবো না আমার সন্তান আমাকে হার্ট করুক। এটা আমি কখনোই চাবো না যে কোনো সন্তান তার বাবা মাকে হার্ট করুক। যত খারাপই হোক আমরা বোঝানোর চেষ্টা করব, শতধিক চেষ্টা করব। অল্টারনেটিভ এটাও না যে সুসাইড করব বুঝাইতে পারতেছি না দেখে, বাট চেষ্টা করব, চেষ্টার উপর তার কিছু বলা যায় না, এটাই। আর আমি মনে করি যে এটাই হয়তো বা আমার জীবনে ভুল ছিল, আমার বাবা মাকে কষ্ট দেওয়া। আর হয়তো বা সে কষ্টের পরিণতিটা কেমন হলো এটা তার বলা বাকি থাকে না। আমি মনে করি আমার কষ্ট দেওয়ার কারণে হয়তো বা আমি শাস্তিটা পেলাম, এক প্রকার শাস্তি। কারণ ভালোবাসার মানুষ যার কাছ থেকে কেড়ে যায় সেই বুঝে। হ্যাঁ, আমি আবার নতুন করে দাঁড়াইছি, সব ফিরে পাইছি, কিন্তু ওই যে সময়ের কষ্টগুলা, ব্যথাগুলা, যে দাগগুলা রয়ে গেছে আমার জীবনে, এটা আমি মুছতে কোনোভাবেই পারিনি, হয়তো বা পারবো না। ওই মনের ওই কষ্টগুলা যদি না থাকতো, আমার এখন বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি চলে আসতো না, বা আবেগে এতটা বেশি কেঁদে উঠতাম না। এটার জন্য আমি বলবো না যে মানে কারোই উচিত বাবা মাকে কষ্ট দেওয়া। এটা আসলেই টুডে টুমোরো প্রতিটা সন্তান ব্যাক পাবে, আমি মনে করি এটা। এটা হচ্ছে যে আপনি আপনার বাবা মা সম্পর্কে বললেন, বা একটা সন্তান হিসেবে বললেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে প্রথম মানে
হাজবেন্ড মারা যাওয়ার পরে যে 2 মাস মাঝখানে যে সময় কেটেছে, যেটা আসলে আমার অনুষ্ঠানের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে মানে একটা খুব গুড মেসেজ হতে পারে, যেটা আপনি ফেস করেছেন, ফ্যামিলি থেকে যে সিচুয়েশন গুলো দেখেছেন, আপনার ভাই বোনের কাছ থেকে যে ইয়েগুলো পেয়েছেন, ফ্রেন্ড সার্কেল দের কাছ থেকে, কিংবা সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে, এই 2 মাসের যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, সেখান থেকে যদি আমি বলতে চাই যে ধরেন অনেকের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড মারা না যেতে পারে, ডিভোর্স হতে পারে, এই সময়গুলোতে আপনি আসলে কি এক্সপেক্ট করেন আপনার ফ্যামিলির কাছ থেকে? বা এই সময় আমি এটা এক্সপেক্ট করবো বলবো যে সবাইকে ডিভোর্স বা হাজবেন্ড মারা যাক হোয়াট এভার, কিন্তু যেটাই হোক আমি বলবো যে কোনো মেয়ের উচিত না নিজেকে মানে এতটা বেশি উইক করে ফেলা যে আরেকজনের সে সুযোগ নিচ্ছে, যেটা আমি কখনো কাউকে নিতে দেইনি বিধায় আমার ডিসিশনটা এতটা ফাস্টলি আমি নিয়েছি, বুঝতে পেরে যে আমার বয়সী বিধবা হওয়া আর একটা 60 বছরের মহিলার বিধবা হওয়ার জিনিসটা কিন্তু এক না। তখন তার ছেলে থাকে, মেয়ের জামাই থাকে সাপোর্ট করার জন্য। আমার বয়সটা কিন্তু সেটা না। আমার আসলে বিধবা হওয়াটার ব্যাপার আর তার বিধবা হওয়ার মধ্যে রাত দিনের পার্থক্য। তো এরকম অনেকে ডিভোর্সও হয় এখনকার সমাজে দেখা যায়। তো অনেকেই এই জিনিসগুলো সুযোগ নিতে চায়, তাদেরকে ইউজ করতে চায় বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে তাদের সুবিধার্থে, শুধুমাত্র ওই মেয়েটা মেন্টালি ব্রেকডাউন বা সব দিক দিয়ে ব্রেকডাউনের জন্য। এটা কখনোই এই সুযোগটা নিতে দেওয়া যাবে না, একদম না। যেভাবেই হোক নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে, যে পরিস্থিতি হোক। আর সেটার জন্য যা করা দরকার করা উচিত প্রতিটা মেয়ের। আমি আমার ইসলামিক ভাবে আমি বিয়ে করাটা প্রয়োজন মনে করছি বিয়ে। অনেকে যদি সেপারেট থাকতে চায় সেপারেট থাকুক, যাই থাকুক, কিন্তু কাউকে সুযোগ নিতে দেওয়া যাবে না, কারণ যে সুযোগ একবার যদি পেয়ে যায় ওই মেয়ে কখনো উঠে দাঁড়াতে পারবে না। আচ্ছা, সো এটা তো আপনি বলছিলেন যে একজন মানে যে যিনি ভিকটিম হয়েছেন বা যিনি আসলে এই প্রবলেমটার মধ্যে দিয়ে গেছেন তার, কিন্তু আপনি সোসাইটির কাছ থেকে কি এক্সপেক্ট করেন? আমি সোসাইটির কাছ থেকে এটাই এক্সপেক্ট করি যে আমার হাজবেন্ড যেমন আমাকে বিয়ে করেছে, আনম্যারিড একটা ছেলে হয়ে সাহস দেখায় বিয়ে করেছে সমাজের এগেইনস্টে, যে কারণ সমাজে অনেকেই আনম্যারিড মেয়ে ছিল, যোগ্যধারী মেয়ে ছিল, এমন না যে আমি খুব যোগ্যধারী, তার সে যোগ্যধারী মেয়ে পাইনি, পেয়েছে তার মনের মতো, হয়তো বা আমি আঁকে লেগেছে দেখি সে আমাকে বিয়ে করছে। সে সবসময় এটাই বলে যে আমি পছন্দ করেছি বিদায় বিয়ে করেছি, কোনো করুণা না, সিম্পেতিও না। অনেকে সিম্পেতি নজরে দেখে যে হ্যাঁ বোনের এই ঘটনা, হ্যাঁ ফার্স্টে অবশ্যই একটা ফার্স্ট থটটা আসবেই, বাট বেসিকলি তার সবকিছু গুণ যেটা সে চাচ্ছিল তার ওয়াইফের মাঝখানে আমার মধ্যে ছিল, বিধায় বিয়ে করেছে। এরকম অনেক মেয়ে গুণী আছে। আনম্যারিড ম্যারিড মেয়েরা যে গুণী হয় না তা কিন্তু না, সমাজে অনেকে আছে ছেলের বই হিসেবে মেনে নিব না, মেয়ের আরেকবার বিয়ে হয়েছে। আমি আপনাকে পরে যে প্রশ্নটা করতাম সেটাই, যে ধরেন আপনার হাজবেন্ডের কথা বলছিলেন, আমরা শুনছিলাম, বাট খুব স্বাভাবিকভাবেই যদি একটি প্রক্রিয়া আপনার ফ্যামিলিতে যখন আপনার ভাইকে বিয়ে দিতে হবে, আপনার মা বাবা যেভাবে চিন্তা করবে, স্বাভাবিকভাবে একটি ম্যারিড মেয়েকে নিশ্চয়ই আপনার হাজবেন্ডের জন্য, সরি আপনার ভাইয়ের জন্য কিন্তু আপনাদের ফ্যামিলিতে নিয়ে আসার কেউ রাজি হবে না। সেই ক্ষেত্রে আপনি যেই ফ্যামিলিতে গিয়েছেন সেই ফ্যামিলি আপনাকে কিভাবে রিসিভ করেছিল বা কেন রিসিভ করেছিল? আমাকে তো রিসিভ করেছে এমন ভাবে যে লাইক আমার এরকম কোনো ঘটনা ছিলই না, আমাকে কখনোটা বুঝতেই দেয়নি। ইভেন প্লাস আমি যে সম্মানটা ডিজার্ভ করি আমাকে 100% সেটা দেয়, যে অধিকারগুলো আমার ছিল সব জায়গায় সবকিছুই দিয়েছে। এটা আমি বলবো যে তারা আসলেই, আমার হাজবেন্ডের ফ্যামিলি সবাই খুব শিক্ষিত, এটাই মনে হয় শিক্ষিত প্রপার পরিচয় তারা দিয়েছে। প্রতিটা ব্যক্তি তারা শিক্ষিত। তো আসলে প্রতিটা শিক্ষিত ফ্যামিলির এটাই হওয়া উচিত, যে যদি আমরা মিলাইতে পারি যে না মেয়েটা ম্যারিড হোক, এটা ফ্যাক্টর না। যদি আমাদের 16 কলাই গুণ মিলে যায়, যেটা একটা লাইফ পার্টনার একটা ছেলে চাচ্ছে, সমস্যা কি বিয়ে দিতে, আগাইতে সমস্যা? এটা তো আমাদের ইসলামেও বলা আছে যে এরকম ধরনের মেয়েদেরকে বিয়ে করো, তোমরা সমাজকে উদ্ধার করো। যত এই ধরনের মেয়েগুলা সমাজে বাড়তে থাকবে সমাজের পরিস্থিতিটাও তো খারাপ অবস্থায় চলে যাবে। ছেলেদের মেন্টালিটি এই জায়গায় সর্বপ্রথম কথা আসে, প্যারেন্টসরা তো ছেলেদের উপরই ছেড়ে দেয়, যাকে মন যায় তারা বিয়ে করতে পারে। যেমন আমার হাজবেন্ড, যে সে যদি বলতো যে না আমি মেয়েকে বিয়ে করবো না, তার ভাই বোন কি তাকে জোর করে বিয়ে দিতে পারতো? কখনোই পারতো না। সেই বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো, তোমরা দেখো মেয়ে। এটা প্রতিটা ছেলের মন মানসিকতা এমন হওয়া উচিত। যেমন অনেকে চিন্তা করে কি আমাদের ইসলামিক ভাবে মেয়েটা মেবি ভার্জিন না, আমি ভার্জিন মেয়ে চাই, কি গ্যারান্টি যে আনম্যারিড মেয়েটাই ভার্জিন হবে? বর্তমান সমাজে আপনি আমাকে একটাবার বলে দেখেন, কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, আমি আর ছোট ছোট কিছু বিষয় আমার মাথায় আসছে, যেহেতু আপনি দুটো বিষয়ই আপনার অভিজ্ঞতা হয়েছে। আপনি বলেছেন একটি সম্পর্ক প্রেমের এবং আরেকটি বিয়ে হচ্ছে পারিবারিক ভাবে। তাহলে আমরা ধরে নিলাম যে এখন আসলে আপনি আপনার প্রথমের লাইফের স্যাডনেসটা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন আপনার দ্বিতীয় বিয়ের মাধ্যমে। আপনি দুটো জীবনই আপনি দেখেছেন। একচুয়ালি আসলে মানুষকে যদি প্রশ্ন, বাস্তববাদী একটা প্রশ্ন করি, আসলে মানুষের টিকে থাকার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? সেটা অর্থ নাকি আসলে ভালোবাসা?
আপনার জীবন থেকে আপনার কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয় যে মানুষের জীবন টিকে থাকার জন্য ভালোবাসার দরকার। কারণ আমার হাজবেন্ড যদি আমাকে, এই যে হাজবেন্ড, যে আমার সেকেন্ড হাজবেন্ড, সে যদি আমাকে ভালোবাসা না দিয়ে অঢেল টাকা দিয়ে রাখতো, আমাকে সন্দেহ করতো, কম বেশি আমাকে পিঞ্চ করতো, আর তার টাকা আছে, আমাকে যে সাপোর্টটা আমি চাই, আমি তো ফার্স্টে ফিনান্সিয়াল সাপোর্টটাই চাইছিলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার পর। কারণ আমি তো কোনো জায়গা থেকে ফিনান্সিয়ালের জন্য আমার বাবা আমার বাসায় আসা, টিউশনি করানো, সবকিছু কিন্তু ফিনান্সিয়াল রিলেটেড ব্যাপারটা যাচ্ছিল। আমি কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তার কাছেও যাওয়া, কিন্তু সে যদি ফিনান্সিয়ালটা দিত বাট মেন্টাল সাপোর্টটা, ভালোবাসাটা আমাকে না দিত, তখন কি হতো? তখন তো আমার ওই টাকাটা নিয়েও আলটিমেটলি আমার ওই সুসাইডের পর্যায়ে যাওয়া লাগতো। অনেকেই আছে এরকম বিয়ে করে আবার সুসাইড করে। তাহলে আপনার জীবনে যে 1.5 বছর সংসার করেছেন আপনি, সেই সময়টা আপনার প্রথম হাজবেন্ডের অর্থ ছিল না, আপনি আমাদের গল্পের শুরুতে বলেছিলেন, এবং সেই সিচুয়েশনটায় আপনি কি হ্যাপি ছিলেন? হ্যাঁ, হ্যাপি ছিলাম। এটা জরুরি না যে ছেলেকেই কামাই করতে হবে। যদি আমার হাজবেন্ড না পারে, সমস্যা কি আমার কামাই করতে? আমি কখনো তাকে ছোট ফিল করাইনি যে না তুমি তো পারছো না, তুমি তো আমার থেকে কমজোরি। আচ্ছা, তার মানে আপনার কাছে মনে হচ্ছে আপনার জীবনে অর্থের চাইতে ভালোবাসাটা জরুরি বেশি। আসলেই তাই। অর্থাৎ আপনার যদি আপনার হাজবেন্ডের বা আপনার পার্টনারের অর্থ না থাকে, তবুও সংসার টেকানো সম্ভব ভালোবাসা দিয়ে। অবশ্যই টেকানো সম্ভব, কারণ ভালোবাসা থাকলে বিশ্বাস থাকে। আর আল্লাহ তো বলে দিচ্ছে তোমরা বিয়ে করো, রিজিকের মালিক আমি। আচ্ছা, চমৎকার। দ্বিতীয়টি যে প্রশ্ন, আপনার প্রথম হাজবেন্ডের সাথে আপনার বয়সের গ্যাপ কত ছিল? আমার বয়সের গ্যাপ ছিল 3 বছরের। 3 বছরের। বর্তমানে আপনি যার সাথে চলছেন, আপনার দ্বিতীয় যিনি হাজবেন্ড, তার সাথে আপনার বয়সের গ্যাপ 10 বছরের গ্যাপ। সেম প্রশ্নটা, এই প্রশ্নগুলো করছি কারণ এইগুলোই কিন্তু অভিভাবকরা বিয়ের সময় বিভিন্ন রকমের কথাবার্তা আমাদেরকে বলে থাকেন। সো আপনার এই দুটো জীবনে আপনার প্রথম যে অভিজ্ঞতাটা, যে 3 বছর, মানে খুবই সমসাময়িক বয়সের দুজন, আপনারা স্টুডেন্ট দুজনই, তো সেই জায়গাটা থেকে আপনি সেই সংসারের মানে অভিজ্ঞতা এবং এখন যে আপনি যে এই সংসারটাতে রয়েছেন, দুটো থেকে যে আসলে আপনার কি মনে হয় বয়সটা কি একটা ফ্যাক্ট? বয়সও কোনো ফ্যাক্ট না। অনেকেই আছে, যেমন উনি আমার থেকে বয়সে বড়, এটার জন্যই আমাকে বুঝতেছে, আন্ডারস্ট্যান্ড করছে আসলে কি ব্যাপারটা তাই। কেন অনেকেই তো বয়স কম বয়সী হয়েও বুঝে না, এটাও তো ফ্যাক্ট। যেমন আমার হাজবেন্ডের, যার ফার্স্ট হাজবেন্ড, তার বয়স ছিল 3 বছরের গ্যাপ, বাট সে আমার থেকেও, আমার এই হাজবেন্ডের থেকেও মনে হয় ম্যাচিউর ছিল। আচ্ছা, এতটা সে বুঝতো বা রিড করতে পারতো। তো বয়স আসলে ফ্যাক্ট না। অনেকেই আছে যে অনেক বয়সের মানুষের সাথে সংসার করতেছে, এটা নিয়ে অনেক কুটো কথা বলে। আমাকে যেমন বলেছে অনেকেই, মানে বুড়ার সাথে বিয়ে হয়েছে, কম বয়সী মেয়ে, মানে এরকম ধরনের। অনেকে এটাও ধারণা ছিল যে তার হয়তো আমি সেকেন্ড ওয়াইফ আমার রিসেন্ট হাজবেন্ডের। আসলে কিন্তু তা না, বয়স কোনো ফ্যাক্ট করে না। এখন আমার কম বয়স এটা ফ্যাক্ট, আর তার বেশি বয়স এটা যে সে অ্যাডভান্টেজ নিয়েছে তা কিন্তু না। আপনি বয়স দেখে লাভ নেই, মেন্টালিটি ফ্যাক্ট। কার মেন্টালিটি কেমন, যত বয়সী হোক মেন্টালিটি, যেমন আমার আম্মুর বয়স তো প্রচুর ছিল, সে তো অনেক দুনিয়া দেখছে, তার মেন্টালিটির সাথে তো কারো মেন্টালিটি মিলবে না। তাহলে কি ওরকম মেন্টালিটি হলে কি সমাজে চলা সম্ভব? বলেন, সম্ভব না। তাহলে বয়স ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার মেন্টালিটি, পার্সোনালিটি। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী যে মানুষের ভালোবাসার ক্ষেত্রে তার একটা সম্পর্কের মধ্যে অর্থনৈতিক অবস্থানের চাইতে ভালোবাসাটা ইম্পর্টেন্ট বেশি। বয়সের ক্ষেত্রে আপনি বলেছেন যে সেটা কম বয়স বা বেশি বয়স এটা কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানুষ আসলে আপনাকে বুঝতে পারছে কিনা, আমাকে আমার মতো থাকতে দিচ্ছে কিনা, স্পেসটা আছে কিনা। আচ্ছা, এটা তো এই স্পেসের ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করি, আসলে আপনি স্পেস বলতে কি বোঝান? আমি স্পেস বলতে এটাই বুঝি যে আমি আমার ডিসিশনটা আমি নিব, অন্য কেউ নিবে না, সেটা যেই হোক, যে আমার অভিভাবক হোক। আর এটাই স্পেস সবার হওয়া উচিত। আমি আমার মতো করে লাইফটা লিড করব। শুধুমাত্র সংসার করছি দেখে যে আমাকে এটাই করতে হবে, বা কারো মেয়ে দেখে আমি অ্যাডাল্ট হওয়ার পরে আমি সে ডিসিশন নিতে পারবো না, এটা আমার কাছে মনে হয় না। যেমন আমার ইচ্ছা ছিল বাইরে পড়াশোনা করার, অ্যাব্রডে যাওয়া, মেয়ে পড়াবো না, বাইরে পাঠাবো না। তাহলে এই জিনিসগুলা কেন? কারণ কি আপনার হচ্ছে শুধু সমাজ প্রেক্ষাপট, এই স্পেসটা নাই। আমি মেয়ে, আমার প্রতি ফেথ নাই, বিশ্বাস নাই, তুমি মেয়ে, তুমি এখানে যেতে পারবা না, এটা করতে পারবা না। পারবো তো। আমার হাজবেন্ড মারা গেছে, আমি কি নিজেকে প্রোটেক্ট করিনি? এখন যদি আমার হাজবেন্ড বলে যে না এখন তো রাতে বাইরে যাওয়া যাবে না, কিন্তু আমি তো একটা সময় একা চলাফেরা করে আসছি, কিছু হয়নি, তাহলে আমার ওই কনফিডেন্সটা আছে, আমাকে আমার মতো করে উঠতে দেওয়া উচিত। এটাই মেইন স্পেস প্রতিটা সম্পর্কে থাকা উচিত। আপনার কি মনে হয় যে এই যে মানুষ যখন এটা বলে যে একটা মেয়ে এটা পারবে না কিংবা সে এটা করা যাবে না, এটা কেন বলে? মানে এটা কি তাদের ভালোবাসা থেকে বলে? এটা অতিরিক্ত আমি মনে করি যে যারা খুব ভালোবাসে, পজিটিভনেস থেকে, ভালো লাগা থেকে বলে, বা আসলে দুনিয়ার জগৎটা আসলে খারাপ, পারবে না। কিন্তু আসলে আপনার অ্যাবসেন্সে তখন ওই মেয়েটা কিভাবে চলবে? আপনি যদি তাকে এখন না শিখান উঠতে, আপনার মেয়ে কিভাবে চলবে, আপনার বউ কিভাবে চলবে? সবসময় তো আপনি পারবেন না যে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখতে, তাকে তো কোনো না
কোনো জায়গায় আপনাকে ছাড়তে হবে, সেই জায়গায় আপনি কিভাবে ছাড়বেন? আপনার যেমন আমার হাজবেন্ডের অবর্তমানে আমি নিজেকে যেভাবে ডিল করছি, কারণ আমি আগের থেকেই সেলফ ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমার মতো অনেকেই আছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট না, তারা তো হাজবেন্ডের উপরে 100% নির্ভরশীল। তারা তো দুনিয়া আমার থেকেও আরো অন্ধকার আমি মনে করবো, কারণ তারা তো কিছুই জানে না, আর্নিং পজিশন জানে না, অনেক সময় ফ্যামিলি সাপোর্ট করে, তারা তখন কি করবে? অনেকের বাচ্চা থাকে। চমৎকার চমৎকার, আজকে বেশ ভালো লাগছিল আমার আড্ডা দিতে নুসরাত মিম, কিন্তু অনুষ্ঠান যেহেতু একেবারে শেষের সময়, আমি হয়তো আর কয়েক মিনিটের অনুষ্ঠান বাকি রয়েছে, তো আমি যেটা শেষে এসে জানতে চাবো যে যেই মানুষটার কথা আপনি বলছেন শেষে, আপনার বর্তমান হাজবেন্ড, তার সম্পর্কে তো আমরা একটা খুব সুন্দর, আমরা একটা মানুষের দেখিনি কিন্তু একটা সুন্দর চিত্র ভেসে উঠছে, যেই মানুষটা একটা এমন সিচুয়েশনে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এবং আপনি যেভাবে চাইছেন সেভাবেই আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যেটা আপনি বারবার বলছেন। তো এই মানুষটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি ইন্ডিভিজুয়ালি এই মানুষটা সম্পর্কে জানতে চাই আপনার কাছে। এই মানুষটার সম্পর্কে একটা কথাই আমার আসে, ফেরেশতা। সে একটা ফেরেশতা আমার জীবনের জন্য। বাহ। আর এরকম ফেরেশতা সবার জীবনে আল্লাহ পাঠাক আর তৌফিক দান করুক, আমি এটাই দোয়া করব প্রত্যেকটা ব্যক্তির জন্য, যে এই ফেরেশতাগুলো যেন সবার জীবনে থাকে। আই এম শিওর যে এই মুহূর্তে সে আপনাকে শুনছে, যেহেতু আপনি এখানে এসেছেন, সে জানে। আপনাকে যদি বলা হয় যে তাকে আপনি একটা কথা বলতে চান, সেটা পৃথিবীকে সাক্ষী রেখে বলতে চান, যেহেতু এই অনুষ্ঠানটি এই মুহূর্তে প্রচুর মানুষ দেখছে, একই সঙ্গে রেডিওতে শুনছে এবং আপনার প্রিয় মানুষটিও শুনছে, তাকে উদ্দেশ্য করে আপনি কি বলবেন? আমি এটাই বলতে চাই যে মানে আসলে দ্বিতীয়বার ভালোবাসা যায় না, অনেকে বলে, অনেক মুভির ডায়লগে শুনছি, না ভালোবাসা যায়, বারবার ভালোবাসা যায়, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ভালোবাসা যায়, নতুন করে আবার বাঁচা যায়। আর এটা উনি আমাকে শিখাইছে, যে দ্বিতীয় ভালোবাসা জিনিসটা কি সেটা শুধুমাত্র আমি ওনার দ্বারাই বুঝছি, যেটা আমার লাইফে কখনো